আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু আমাদের প্রাইমারি ভাইবার উপর খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের স্যার 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 প্লিজ, আপনি আসলে না থাকলে তো হয় না। আমাদের স্যার, ওয়ালাইকুম আসসালাম। তো স্যার কিন্তু প্রাইমারি ভাইবার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। হইতে পারে আল্লাহ চান তো ইনশাআল্লাহ এই ভাইবার দিক নির্দেশনাগুলো শুধু প্রাইমারি নয়, কারণ ভাইবা তো স্যার শুধু প্রাইমারি, এক্স্যাক্টলি। আর প্রাইমারি ভাইবা বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই, মানে ভাইবা মানে সবকিছুর ভাইবা, তাই না স্যার? ভাইবা মানে একদম আপনার জীবনটা সম্পর্কে জানা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এই জন্য প্রিয় ভাই বোন, আমার অনেকে মনে হইতে পারে আল্লাহ আজকে প্রাইমারির ভাইবা, তাইলে তো আমার তো না, আমি তো নিবন্ধন পরীক্ষা দিছি আছে কিন্তু স্যার, তাই না? আমাদের অনেক ভাই বোন মনে করেন আল্লাহ আমি তো বিসিএস ক্যাডার হবো, এটা তো আমার ভাইবা না, এটা প্রাইমারি ভাইবা। তো এটা যারা বলেন বা করেন এটা নিছকই বোকামি, কেমন? তো ভাইবা মানে সবার জন্য, হ্যাঁ, যারাই চাকরি প্রত্যাশী, তো সবাইকে ভাইবার সম্মুখীন হইতে হবে একদিন। এবং সব ভাইবা পৃথিবীর অ্যারাউন্ড একই রকমের হয়। ভাইবাই আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করবেন, আপনার আচরণ কি হবে, আপনার পোশাক কি হবে, আপনার আনসার দেওয়ার ধরন কি হবে, হ্যাঁ, সবকিছু, হ্যাঁ, আপনার অ্যাটিটিউড থেকে শুরু করে এভরিথিং হচ্ছে ভাইবা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে সবাই উপকৃত হবেন, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, তাই না স্যার? অর্থাৎ সব ক্লাসের স্টুডেন্টরাই, মানে সব ক্লাস বলতে আসলে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, যে কোনো ভাই বোনরাই কিন্তু আজকের এই ক্লাস থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। এবং হইতে পারে আজকের স্যারের এই পরামর্শগুলো থেকে কিছু পরামর্শ হয়তো আপনি অ্যাডপ্ট করার কারণে অথবা কিছু পরামর্শ ফলো করার কারণে আপনার হয়তো ভাইবাটা ভালো হবে ইনশাআল্লাহ, অথবা এই কারণে হয়তো আপনার চাকরিটা হয়ে যাবে। আর তখন আপনি ফিল করবেন যে আমাদের জুবায়ের স্যার, তাই না? আচ্ছা, যে আমাদের জুবায়ের স্যারের মুখ থেকে কিছু টিপস শিখেছিলাম এবং সেগুলো অ্যাপ্লাই করে আলহামদুলিল্লাহ আমার ভাইবাটা খুব সুন্দর হয়েছে, খুব সাবলীল ভাবে, খুব সুন্দরভাবে, গুছানোভাবে আমি ভাইবাটা দিতে পেরেছি। এবং আমার মনে হয় এই কারণে আমার চাকরিটা হয়েছে। এই জন্য প্রিয় ভাই বোন, আমার আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। যে যেখান থেকে ক্লাসটি দেখছি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। কেন শেয়ার করলে যেটা হবে, আমাদের পরিচিত ভাই বোন অথবা আমাদের ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে পরিচিত, সবার কাছে কিন্তু আজকের ক্লাসটা পৌঁছে যাবে এবং সবাই কিন্তু ক্লাসটা দেখে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। এবং এমনটাই হওয়া চাই, হ্যাঁ, কোনো মানুষ যদি অন্যের উপকার করে তাহলে আল্লাহ পাক কিন্তু তার জীবন আগে কল্যাণ দান করেন। এই জন্য আমরা যদি শেয়ার করে দিই ইনশাআল্লাহ, তাহলে সবার মাঝে ক্লাসটা ছড়িয়ে পড়বে এবং সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। এবং এতে করে আল্লাহ পাক আমাকেও সাহায্য করবেন, মানে আপনাদেরকে আল্লাহ পাক সাহায্য করবেন এবং উত্তম পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? সো আমরা আর কথা বলাচ্ছি না, আমি জাস্ট 20 সেকেন্ড, হ্যাঁ, 20 সেকেন্ড সময় দিলাম। সবাই একটু শেয়ার করে ডান লিখবো, শুধু এইটুকু কাজ ইনশাআল্লাহ, আর জ্বালাতন করবো না, হ্যাঁ, সবাই এক্স্যাক্টলি সবাই শেয়ার করে ডান লিখবো, সবাই শেয়ার করে একটু ডান লিখে দিব ইনশাআল্লাহ। গুড, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান, গুড। সবাই শেয়ার করে দিলে কিন্তু আমাদের 1000-2000 স্টুডেন্ট হয়ে যাওয়া কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে দিলে আমাদের মুহূর্তের মধ্যে দেখবেন 1000-2000 স্টুডেন্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। শেয়ার ডান, গুড, মাশাআল্লাহ, শেয়ার ডান, শেয়ার ডান, গুড। আসলে এই জন্যই আপনাদেরকে এত ভালোবাসি, অথবা এই জন্যই আপনাদেরকে এত ভালো লাগে যে আপনারা কথা বললে কথা শোনেন। শেয়ার করতে বলেছি, সবাই শেয়ার করে ডান লিখে দিচ্ছেন, গুড, মাশাআল্লাহ, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। আমরা দেরি করবো না ইনশাআল্লাহ। এর আগে কিন্তু আমরা ভাইবার আরো 3টা ক্লাস নিয়েছিলাম, আজকে কিন্তু আমাদের ভাইবা ক্লাস 4। সেই 4টা ভাইবা থেকে, মানে যেহেতু 4 জন স্যার কন্ডাক্ট করেছেন, 4টা ভাইবা থেকে কিন্তু 4 রকমের জিনিস আপনারা জানতে পেরেছেন এবং এই জিনিসগুলোই কিন্তু আল্লাহ চাইতো কাজে লাগবে, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ। এবং আমরা এটার জন্য কিন্তু কোনো ফি নিচ্ছে না, একদম টোটালি ফ্রিতে কিন্তু আপনারা এই ভাইবার কোর্সটা বা ভাইবার ক্লাসগুলো দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। স্যার শুরু করে দেন ইনশাআল্লাহ, যেহেতু আমাদের অনেক ভাই বোন চলে এসেছে আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। সাইদুল স্যার তো বললেনই, আশা করি যে এতক্ষণ আপনারা অনেক শেয়ারটা করে দিয়েছেন। তো আমরা আজকে ভাইবার হচ্ছে যে 4 নম্বর ক্লাসে যাচ্ছি। আপনারা আমাকে হয়তো চেনার কথা, ভাইবার প্রথম ক্লাসটা কিন্তু আমি নিয়েছিলাম আপনাদের কি বলে যে পেজে উন্মুক্ত ভাবে প্রথম আমি নিয়েছিলাম। আমি প্রথমে হচ্ছে যে একটু ছোট্ট পরিচয়টা দেই। আমার আসলে প্রাইমারি ভাইবা নিতে আসছে, আমি একটু নস্টালজি হয়ে গেছি, যে কারণ আমি হচ্ছে যে একসময় প্রাইমারিতে শিক্ষক হিসেবে ছিলাম। হ্যাঁ, তো আমি হচ্ছে যে জব সুইচ করার কারণে আমি প্রাইমারি চাকরিটা থেকে রিজাইন দেই। তো এবং এখন একটা আমার ছোট্ট পরিচয় হয়েছে, আমি 43তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত। তো আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি যে আপনারাও হয়তো বা আমার মাধ্যমে উপকৃত হলে আপনারাও প্রাইমারি সেক্টর, আপনার যে আকাঙ্ক্ষার চাকরিটি, আপনি হয়তো বা আজকে ক্লাসটি করার মাধ্যমে, আপনার ভাইবাটি ভালো করার মাধ্যমে এই চাকরিটি আপনি পেতে পারেন। তো আমরা চেষ্টা করবো যে সবাই একটু শেয়ার করে দিতে। হ্যাঁ, আমরা যদি বিষয় অ্যাড করি, আরেকটা ছোট্ট বিষয় আমি অ্যাড করি, যেহেতু স্যার আগে কিন্তু বলে নিয়েছেন স্যার আগে প্রাইমারিতে ছিলেন, তার মানে স্যার কিন্তু নিজে প্রাইমারি ভাইবাটা ফেস করেছে আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে আপনারা স্যারের মুখ থেকে স্যারের এক্সপিরিয়েন্সটাও শুনতে পারবেন যে স্যারের ভাইবাটা কেমন ছিল, কি করে স্যার প্রাইমারিতে টিকে গেলেন আলহামদুলিল্লাহ। এবং মজার পর হচ্ছে স্যার শুধু প্রাইমারি, স্যার কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় চাকরি পরীক্ষা বা বিসিএস এর ভাইবাটাও ফেস করেছেন, তাই না স্যার? তার মানে বিসিএস এর ভাইবা অভিজ্ঞতা এবং প্রাইমারি ভাইবা অভিজ্ঞতা স্যার
অন্যের থেকে ধার করে না, নিজের জীবনেরটা শেয়ার করতে পারবেন আপনাদেরকে। যেহেতু স্যার নিজেই আলহামদুলিল্লাহ প্রাইমারি চাকরি করেছেন এবং হচ্ছে বিসিএস এও স্যার কিন্তু কোয়ালিফাইড হয়েছেন আলহামদুলিল্লাহ। সো আশা করি সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই ক্লাসটা মন দিয়ে করেন। ওকে, আমরা হচ্ছে ক্লাসে যাই। তো আমরা প্রথম ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম যে আপনারা আসলে ভাইভাটা নিয়ে কি কি করা উচিত। হ্যাঁ, একদম পুরো ডিটেইল হচ্ছে যে আমি কথা বলেছি। সেখানে হচ্ছে আমরা একদম ক্লাস করি নাই, এটা একটা কাইন্ড অফ সেমিনার ছিল যে আমরা আসলে কিভাবে ভাইভাটা ফেস করব, ভাইভার এনভায়রনমেন্টটা কি থাকে। তো আজকে হচ্ছে যারা জয়েন করেছেন, আমরা ওই দিনের ক্লাসে অনেকেই ছিলেন না, অনেকেই আমাদের ভাইভা ক্লাসটিতে হচ্ছে আপনারা নতুন করে জয়েন করেছেন। আর যেহেতু আপনারা জানেন যে জব মেডিসিন হচ্ছে যে এই জায়গাটাতে অনেক বেশি উদার, যে আপনাদের জন্য একটি ফ্রি ভাইভা কোর্স যেটা হচ্ছে যে জব মেডিসিন প্রোভাইড করতেছে, আপনাদের দ্বারাই হচ্ছে আমরা জব মেডিসিন আমরা দিক বিদিক ছড়িয়ে পড়ছি। তো আমরা বিশ্বাস রাখি যে আপনারা আজকের ক্লাসটা শেয়ার করে দিবেন। জব মেডিসিন আপনাদের জন্য এই উপকারটুকু করতেছে, অবশ্যই আপনারা জব মেডিসিনের জন্য একটা শেয়ার করতেই পারেন। তো আমরা হচ্ছে ক্লাসে চলে যাব। প্রথমেই হচ্ছে প্রাইমারি যে ভাইভাটা আমরা একটু জানবো যে ভাইভা বোর্ডটা সম্পর্কে একটু জানি। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে যে প্রথমে ভাইভা বোর্ডে কারা থাকেন, ভাইভা বোর্ডে কারা থাকেন। ওকে, আপনারা অলরেডি জানার কথা যে ভাইভা বোর্ডে আপনাদের কারা থাকবেন, তবুও আমরা একটু ক্লাসের অংশ হিসেবে ব্রিফ দিচ্ছি। যে প্রাইমারি ভাইভাটা আপনারা সবাই জানেন যে আপনাদের জেলার যে জেলা প্রশাসক আছেন ওনার রুমে অনুষ্ঠিত হবে। তো অবশ্যই হচ্ছে সেখানে জেলা প্রশাসক থাকেন। হয়তোবা যদি আপনাদের কপাল খারাপ হয় তাহলে হয়তোবা ওই দিন জেলা প্রশাসক অনেক ব্যস্ততা থাকলে তখন অতিরিক্ত যারা জেলা প্রশাসক থাকেন, এডিসি আছেন অনেক, ওনারা হচ্ছে যে ভাইভাটা নেয়। এবং ম্যাক্সিমাম ভাইভা বোর্ডের সব মেম্বারই বিসিএস ক্যাডার। তো তারা হচ্ছে আপনার বিসিএস এর যে ভাইভাগুলো হয় তারা কিন্তু ওই ভাইভাগুলো ফেস করে আসছেন। অনেকেই আছেন যারা হচ্ছে বিসিএস এর ভাইভা বোর্ডে বসেন। তো এখন আপনাকে তাইলে প্রাইমারি ভাইভা নিচ্ছেন, মানে তার মানে এমন না যে প্রাইমারির জন্য আপনার আলাদা পড়াশোনা। আপনাকে টোটাল বিসিএস এর যে পড়াশোনাগুলো আছে, মানে বিসিএস এর টোটাল যে ভাইভাটা হয়, নিবন্ধনের যে ভাইভাটা হয়, প্রত্যেকটার প্যাটার্নটাই সেম। আপনার প্রত্যেকটাতে আপনি কি কি জিনিস পড়বেন এই ব্যাপারগুলো হচ্ছে যে ডিটেল আলোচনা করা হয়। এখন আমরা এই ক্লাসের মাধ্যমে আসলে কি জানবো, যেহেতু আপনারা অনেকেই জয়েন করেছেন, আমরা ক্লাসটা আসলে আমরা পুরো ঘন্টা ব্যাপী আমরা কি কি শিখবো আজকে। প্রথমত হচ্ছে যে আমরা শিখবো যে এই ভাইভা বোর্ডে আসলে কারা থাকেন, আমরা এটা জানলাম। ভাইভাটা কোথায় হবে, আপনার পোশাক পরিচ্ছদ আমরা বলেছি এর আগেও, আজকে একটু আমি আলোচনা করব। লাস্টে হচ্ছে যে আমি আমার ভাইভা, আমি অলরেডি হচ্ছে যে আপনার ব্যাংকে বিসিএস এ ভাইভা দিয়েছি আলহামদুলিল্লাহ, আমি 43তম শিক্ষা ক্যাডারের সুপারিশ প্রাপ্ত। আর তারপর হচ্ছে আমি প্রাইমারিতে জব করেছি বছর খানেক, প্রাইমারি ভাইভাটাও আমার ফেস করার অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতাগুলো হচ্ছে আমরা শুনবো। আমার অনেক বন্ধু বান্ধব প্রাইমারিতে ভাইভা দিছে, আমি নিজে হচ্ছে যেদিন ভাইভা দিতে গেছি অনেককেই মানে দেখেছি ভাইভা দিতে, ভাইভা এক্সপিরিয়েন্স শুনেছি। তো এই এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে আমরা লাস্টে বলবো। এবং প্রাইমারির জন্য আপনার কি কি পড়াশোনা করা উচিত। হ্যাঁ, আপনি যে লাস্ট আপনার হয়তো আগামী 2-1 মাস পর আপনার ভাইভা, এই 2-1 মাসের আপনার রুটিন কি হওয়া উচিত, আপনি আসলে কিভাবে আপনার মানে ভাইভা প্রস্তুতিটা শানিত করতে পারেন, এই ব্যাপারগুলো নিয়ে আমরা পুরো ক্লাসে আলোচনা করব। তো এবং আজকের ক্লাসে প্রাইমারি ভাইভার একটা বিশাল পড়াশোনার একটা পার্ট, যে বাংলাদেশের ইতিহাস, ওই বাংলাদেশের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো হচ্ছে যে ভাইভা বোর্ডে আসতে পারে, আপনাকে জিজ্ঞেস করতে পারে, এই কোশ্চেন গুলো নিয়ে হচ্ছে আমরা পুরো ক্লাস ব্যাপী আলোচনা করব। তো আমরা হচ্ছে যে প্রথমেই আমরা তাহলে ভাইভা বোর্ডে কারা থাকেন আমরা হচ্ছে যে শুনলাম। হ্যাঁ, তো ভাইবার পোশাক, আমরা হচ্ছে যে ভাইবার পোশাক ব্যাপারটা একটু শুনবো। ওকে, ভাইভাতে আপনি কি পরে যাবেন এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা এর আগেও ধারণা দিয়েছি আপনাদেরকে, যে ভাইভাতে যদি আপনি পুরুষ হন আপনি হচ্ছে একদম ফর্মাল হয়ে যাবেন। হ্যাঁ, আপনি ব্ল্যাক কালারের হচ্ছে যে প্যান্ট এবং আপনি হচ্ছে যে অফ হোয়াইট কালার বা একদম হোয়াইট পিওর কালারের শার্ট পরে যাবেন, এবং টাই আপনার শার্টের সাথে মানানসই একটা টাই পরে যাবেন। যেমন আপনি যদি হোয়াইট শার্ট পরেন আপনি লাল টাই পরতে পারেন, আপনি হচ্ছে নেভি ব্লু কালারের টাই পরতে পারেন। সো আশা করি পোশাকের ব্যাপারে ছেলেদের পোশাকটা খুবই সিম্পল, এবং এই গরমে আপনি যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন আমার সাজেশন হচ্ছে যে ব্লেজার পরে যাবেন। হ্যাঁ, আমার সাজেশন হচ্ছে যে ব্লেজার পরে যাবেন। আচ্ছা, আমার সাজেশন হচ্ছে যে ব্লেজার পরে যাবেন, মানে পরে যাবেন বলতে আপনি ব্লেজারটা নিয়ে যাবেন। আমি এর আগের ক্লাসেও বলেছি আপনাদেরকে, ব্লেজারটা হাতে করে নিয়ে যাবেন এই গরমে। ওখানে আপনি ডিসি অফিসের রুমে ভাইভা দিবেন, ওখানে এসি আছে। হ্যাঁ, সো ভেতরে ঢুকলে আপনার মানে কোনো প্রবলেম নাই, ভেতরে ভাইভা বোর্ডে ঢুকবেন আপনার মোটামুটি গরম লাগবে না, ওখানে শীতাতপ নিয়ন্ত্রিত।
সো আমরা যদি ব্লেজার পরে যাই তাহলে কি ভাইবা বোর্ডে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, একজন হচ্ছে যে একটা কমেন্ট করেছিল যে হুজুর আপনি পাঞ্জাবি পাইজে পরে যাবেন কিনা। আপনার যদি ভাই দাড়ি থাকে, ভাই আপনার দাড়ি থাকলে, ভাই সুন্নতি দাড়ি থাকলে, যাদের হচ্ছে যে দাড়ি আছে, ধরেন এই যে আমার মতো ভাই এই ছোটখাটো দাড়ি না, ঠিক আছে, আমার মতো এই ছোটখাটো দাড়ি হলে শেভ করে যাবেন। হ্যাঁ, আমার মতো ছোটখাটো দাড়ি থাকলে শেভ করে যাবেন, সবাইকে সাজিয়ে দিচ্ছি। মানে এটা অনেক ক্ষেত্রে আপনি এই যে একটু ফ্রেঞ্চ কাট দিয়ে গেলেন, এটা ভাইবা বোর্ড ভালো চোখে দেখবে না, ভাইবা বোর্ড এটা ভালো চোখে দেখবে না। ভাইবা বোর্ডের ম্যানারটাই হচ্ছে আপনি যদি আপনার যদি বড় দাড়ি থাকে তাহলে আপনি পাজামা পাঞ্জাবি পরে যান, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আপনি দাড়ি নিয়ে আপনি সুটেড বুটেড হয়ে গেলে কোনো অসুবিধা নাই, আপনি ব্লেজার পরে যান, আপনার দাড়ি আসলে কি হয়েছে, দাড়িওয়ালা মানুষ সাথে ব্লেজার পরে যাইতে পারে, কোনো অসুবিধা নাই। বাট আপনি যদি পাজামা পাঞ্জাবিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে আপনি পাজামা পাঞ্জাবি পরেই যাবেন, সাদা পায়জামা সাদা পাঞ্জাবি পরে যাইতে পারেন। মানে একদম চোখে লাগার মতো কোনো কালারের পাঞ্জাবি না পরার রিকোয়েস্ট। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আপনার ব্যাপারে হচ্ছে আপনার কালার সেন্সের ব্যাপারে হচ্ছে যে ভাইবা বোর্ড একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। ওকে, তো আমরা হচ্ছে তাহলে পোশাক পরিচ্ছদের ব্যাপারটা জানলাম। আচ্ছা, আপুদের পোশাক পরিচ্ছদটা কি? তো আমি হচ্ছে আসলে বিসিএস এর ভাইবা দিতে আমরা দেখছি যে আপুরা হচ্ছে বেসিক্যালি ম্যাক্সিমামই শাড়ি পরে যায়। হ্যাঁ, আপনার শাড়ি পরে যায় এবং শাড়ির কালারটা থাকে একটু ধরেন কেমন নেভি ব্লু কালার, একটু ধরেন আসমানি কালার, একদম লাল চটচটে কালার পরবেন না, একদম হলুদ চটচটে কালার পরবেন না, যেই কালারটা হচ্ছে যে মানানসই আপনার চোখে না লাগার মতো। হ্যাঁ, এই ধরনের কালার পরে যাবেন। একদম সাদা শাড়ি পরে বিধবার মতো ভাই যাওয়ার দরকার নাই, ভাইবা দিতে আসছেন, ঠিক আছে। সো ওরকম ভাবে একটা শানিত আপনার মার্জিত শাড়ি পরে হচ্ছে যে আপনি ভাইবা বোর্ডে যান, কোনো অসুবিধা নাই। আপনার শাড়ি পরতে যদি অসুবিধা হয় তাহলে হচ্ছে যে আপনি থ্রি পিস পরে যান, সুন্দর একটা কালারের থ্রি পিস পরে আপনি ভাইবা দিতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। ভাইবা বোর্ডে ওই পোশাক নিয়ে আপনার কোনো অসুবিধা নাই। আপনি শাড়ি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করলে শাড়ি পরে যান, থ্রি পিস পরতে স্বাচ্ছন্দ্য বোধ করলে আপনি থ্রি পিস পরে যান। খুবই মানে আপনি আপনার যেটাতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করে এই ব্যাপারটা হচ্ছে যে আপনি মাথায় রাখবেন, ঠিক আছে। আপনার স্বাচ্ছন্দ্যের ব্যাপারটা মাথায় রাখবেন, কারণ একটা শাড়ি পরে গেলেন, দেখা গেছে যে মানুষজন ধরেন আপনি মনে করবেন যে আরে আমাকে মনে হচ্ছে যে একটু কেমন লাগতেছে ওখানে গিয়ে, এই ফিলটা যেন আপনার মধ্যে না আসে। ছেলেদের ক্ষেত্রে যেমন ব্লেজারটা নিতে বলতেছি, কারণ অনেকের হয় কি, অনেকে হয়তো টাই পরেন আর টাইটা মানে ধরেন নড়ে যায়, আবার অনেকে হচ্ছে ইং করলে ইংটা ঠিকঠাক হয় না, শার্ট বটে যায়। আপনারা যদি মানে অলরেডি কোনো জায়গায় ভাইবাটা দিয়ে থাকে আপনারা এটা দেখবেন, আমরা প্রথম এগুলো প্রবলেম হইতো, এগুলো পড়তে পড়তে আপনার দেখবেন যে ওকে হয়ে যায়। তো আপনার যদি হচ্ছে যে ইং এ একটু প্রবলেম থাকে, অনেকদিন পরে আমাদের যেটা প্রবলেম হয়, আমরা যখন আপনার ভাইবা দিতে যাই আমরা অনেকদিন পরে হচ্ছে যে আপনার স্যুটটাই পরি। হ্যাঁ, অনেকদিন পরে স্যুটটাই পরার কারণে আপনার একটু অকওয়ার্ড লাগে, মনে হয় যে কেমন যেন লাগতেছে। হ্যাঁ, মানে মনে হয় যে এই পাশে শার্টটা একটু বটে আছে, মানুষজন দেখলে আসলে কি মনে করবে, এই পাশে মনে হচ্ছে যে টাইটা ঝুলতেছে, এরকম প্রবলেম হয় অনেকের। তো আপনার এই জন্য হচ্ছে যে ব্লেজারটা যদি আপনি পরে যান, বাইরে যাই থাকুক হোয়াটএভার, বাট আপনি যখন ব্লেজারটা পরে আপনি ভেতরে যাবেন তখন কিন্তু দেখবেন যে মানে ওকে, মানে আপনি দেখবেন যে ব্লেজার পরছেন তো শার্টের ইং টিং সব ঠিকঠাক হয়ে ভেতরে ওকে, মানে এটা আর আপনার দেখা যাচ্ছে না, টাইটাও একদম সুন্দর করে এখানে আটকে গেল। এটা আপনার একটা কনফিডেন্স দিবে। আপনি দেখা যাচ্ছে ভাইবা বোর্ডে আবার মানে তখন আপনার মনে আসবে যে স্যাররা কি মনে করতেছে, হ্যাঁ আমার শার্ট তো মনে হচ্ছে বোটে যাচ্ছে, এরকম মনে আসতে পারে। এরকম যদি আপনার মনে আসে ভাই, তাহলে আপনি দেখবেন যে আপনি ভাইবা বোর্ডে কনফিডেন্সটা ধরে রাখতে পারবেন না। ওকে, সবচেয়ে ভাইবার ক্ষেত্রে সবচেয়ে যে ব্যাপারটা দরকার আপনার আত্মবিশ্বাস। একটা কথা মনে রাখবেন, নিজের উপর বিশ্বাস থাকাটা ভাইবা বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে আপনি ভাইবাতে যাই আসুক আপনি পারবেন, বা আপনি না পারলেও আপনি ফেস করতে পারবেন, এই জিনিসটা নিজের মধ্যে ধারণ করা এটা অনেক বড় ব্যাপার। আমি যখন প্রাইমারি ভাইবা দিতে গেছি তো অনেকেই দেখছি, মানে আমরা আসলে আমি প্রাইমারি ভাইবা দেওয়ার আগে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমরা অনেক ভাইবা ফেস করছি, তো যার কারণে হচ্ছে ডিপার্টমেন্টের প্রতি সেমিস্টারে ভাইবা হইতো। তো আমাদের হচ্ছে এটা নিয়ে খুব একটা ভাইবাতে কি জিজ্ঞেস করবে, মানে না পারলেও এটা কিভাবে হ্যান্ডেল করতে এটা একটা এক্সপিরিয়েন্স আছে। তো অনেকে হচ্ছে যে প্রাইমারি ভাইবা বোর্ডে মানে খুব দেখা গেছে একটা আশা আকাঙ্ক্ষার চাকরি, সবাই তো আপনারা আকাঙ্ক্ষা করেই আছেন, তো গেলেও মানে খুবই ভয় পায়, একদম গা কাঁপতে থাকে। আপনার একটা পারা জিনিস দেখা গেছে যে আপনি পারলেন না। হ্যাঁ, ভাইবা বোর্ডে এতটুক যদি আপনি নার্ভ ধরে রাখতে না পারেন তাইলে আপনার একদম ভাইবাটা পুরাই মনে করেন যে জলে। আপনাকে আত্মবিশ্বাসী হওয়া লাগবে যে ভাইবা বোর্ডে হোয়াট এভার দে আস্ক, আপনি না পারেন কিচ্ছু না পারেন কোনো অসুবিধা নাই, বাট আপনি আসলে কনফিডেন্টলি কিভাবে হচ্ছে যে প্রশ্নগুলো মানে ফেস করতেছেন, এইটা একটা ব্যাপার, বুঝতে পারছেন? তো এটা কিভাবে ফেস করে আমরা একটু মানে কয়টা কোশ্চেন অনেকেরই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থাকে যে আসলে আমরা স্যার কি করব,
হ্যাঁ, তো এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলবো কিভাবে আপনি কনফিডেন্স ধরে রাখবেন। একটা ব্যাপার এনশিওর করি, আপনি যদি একটা কোশ্চেনও না পারেন মানে কোনো সমস্যা নাই, যে আপনার জানার মধ্যে নাই, বাট আপনি যদি একটা জানা কোশ্চেন, খুব ইজি কোশ্চেন, আপনার ঘাবড়ানোর কারণে আপনার মধ্যে কনফিডেন্স নাই বলে না পারেন, ওনারা যদি এটা ধরতে পারে তখন দেখা গেছে যে আপনার কিন্তু মানে মার্কিংটা কমে যাবে। তো সেই ক্ষেত্রে এই জন্য আমার পরামর্শ, আপনার মধ্যে আত্মবিশ্বাসটা গ্রো করা লাগবে, যে মানে যাই হবার হবে, এমন একটা ভাব নিয়ে যান যে মানে আপনি যে কোনো কোশ্চেন হচ্ছে যে আসলে পারবেন, বা আপনি একদম পারলেনই না, কোনো অসুবিধা নাই। ভাইভাতে আমরা ভাইবার যদি মার্কসটা একটু দেখি, ভাইবার মার্কস, আপনার ভাইবার মার্কসটা যদি আমরা একটু দেখি, ভাইবার মার্কস এবার হচ্ছে যে আপনাদের ভাইবার মার্কস হচ্ছে 25। এই 25-এর মধ্যে হচ্ছে আপনার 10 মার্ক কিন্তু হচ্ছে আপনার এই যে এসএসসি রেজাল্টের উপরে, হ্যাঁ, ওই 10 মার্ক, এবং আরো কিছু মার্ক হচ্ছে যে আপনার আচার আচরণ, আপনার পোশাক পরিচ্ছদ, তারপর আপনি কিভাবে কথা বলেন, এই ব্যাপারগুলোর উপরে। আপনি কয়টা কোশ্চেন পারলেন না পারলেন এটার জন্য খুবই কম মার্ক, সর্বোচ্চ 10 মার্ক। তো আপনি ভাইবা বোর্ডে অ্যাটেন্ড করলেই আপনাকে মিনিমাম 4-5 মার্ক দিবে, আপনাকে মিনিমাম 4 বা 5 মার্ক দিবে। মানে আপনি কিছুই পারলেন না, একটা কোশ্চেনও পারলেন না, বাট একটু মার্জিত হয়ে ভদ্রভাবে হচ্ছে যে ভাইবা বোর্ডে গেলেন, আপনার মনে করেন যে রেজাল্টটা ভালো, হ্যাঁ, তাহলে হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার এই মার্কটা আপনার আসতেছে। আপনি এই যে মার্জিত আচরণের কারণে 5, আপনার রেজাল্টের কারণে ধরেন 10-এ যদি 2টাই প্লাস না থাকে তাহলে হয়তো একটু কমবে, 8-9 পাবেন। এবং আপনি ওই যে ভাইবা বোর্ডে অ্যাটেন্ড করলেই হচ্ছে আপনি পারেন না পারেন আপনাকে 4 বা 5 দিবে। আপনি টোটাল 25-এর মধ্যে কিন্তু প্রায় 17-18 পেয়ে যাবেন, 18-19-এর মতো পেয়ে যাবেন, ঠিক আছে। পুরো ভাইভাতে আপনি কিন্তু 18-19-এর মতো পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে আপনার রিটেনে যদি ভালো মার্ক থাকে তাহলে ওই জায়গাটাতে হচ্ছে আপনাকে হেল্প করবে রিটেনে। আপনি ভাইভা খারাপ দেন ব্যাপারটা এমন, বাট ভাইভা যদি আপনি ভালো দেন, এখানে প্রাইমারিতে 1-2 মার্ক অনেক কিছু, তো আপনি যদি ভাইভা ভালো দেন, আপনি 18-19টা যদি আপনি 22-23-এ নিয়ে যাইতে পারেন, 23 বা 24-ও চলে যাইতে পারে, হ্যাঁ, 22-23-24-এ যদি চলে যায় তাহলে কিন্তু আপনি চাকরি পাওয়ার সম্ভাবনার ক্ষেত্রে অনেক আগায় যাবেন, অনেক। এখানে একটা মার্ক মানে আপনার উপজেলায় যদি ধরেন 80 জন ভাইভা দেয়, আপনি 1 মার্ক বেশি পাবেন, মানে দেখবেন যে আপনি মিনিমাম 20 জনকে পেছনে ফেলে দিয়েছেন, ঠিক আছে। তো ভাইভা এই জন্য অনেক একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আপনি মানে প্রাইমারি হেলাই ফেলাই করলে হবে না, হ্যাঁ। তো অনেকেরই হচ্ছে যে জিজ্ঞাসা, অনেকের জিজ্ঞাসা হচ্ছে যে ভাইভা বোর্ডে ভাই কিছু প্রশ্নটা জানেন না, হ্যাঁ, উত্তর না জানলে কি করবেন? অনেকেরই হচ্ছে আপনার কি বলে যে জানার যে উত্তর যদি আপনি না জানেন তাহলে আপনি কি করবেন, উত্তর যদি আপনি না জানেন তাহলে আপনি কি করবেন। তো আপনি খুবই ডিসেন্টলি সরি বলবেন, খুবই ডিসেন্টলি। অনেকেরই আমাদের প্রাইমারি ভাইবা যারা ভাইবা দেয়, অনেকের মানে আমাদের বাঙালির অনেকেরই সমস্যা, যে ধরেন আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, আপনার মনে হয় যে মানে একটু মনে হয় পারেন, হ্যাঁ, মানে শিওর না, এই ধরনের কোশ্চেন ভাই আনসার করতে যাবেন না। একদম ক্লিয়ারলি যদি আপনি না জানেন আপনি বলবেন যে দুঃখিত স্যার, এটি আমার জানা নেই, একদম এভাবে। অথবা সরি স্যার, একদম খুবই নর্মালি আপনি সরি স্যার বলতে পারেন। আপনি কতটুকু কনফিডেন্টলি বা কিভাবে সরি স্যার বলতেছেন এইটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনার একটা কোশ্চেন বললো, আপনি মাথার ওপর নাই মানে অনেকক্ষণ ভাইবা চিন্তা, স্যার মানে মনে পড়তেছে না, এরকম করলে কিন্তু হবে না। আপনি আপনার মুড ঠিক রাখেন, আপনাকে একটা কোশ্চেন করা হলো জানেন না, সুন্দর করে বলে দেন সরি স্যার, এটি আমার জানা নেই, সুন্দর করে বলে দেন। অনেক ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে অনেক ক্ষেত্রে প্রাইমারিতে ভাইবা বোর্ডে যেটা হয়, হ্যাঁ, স্যাররা হচ্ছে হুদাই মানে একজনের নামে জিজ্ঞেস করে। ধরেন ওখানে অনেকেই তো থাকে ভাইবা বোর্ডে 3-4 জন থাকে, তো ধরেন একজনের নাম মনে করেন যে সেলিম রহমান, ধরেন একটা নাম নিলাম আমরা কলিমুদ্দিন মনে করেন যে, তো ভাইবা বোর্ডে দেখা যাচ্ছে জিজ্ঞেস করে অনেক ক্ষেত্রে যে বিজ্ঞানী কলিমুদ্দিনের নাম শুনছেন কিনা, ঠিক আছে, আসলে হুদাই এ কোনো বিজ্ঞানী না, হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করে ফেলতে পারে। ভাই ওটা একজনের নাম মনে করেন আশরাফুল, আপনাকে বলবে যে সাহিত্যিক আশরাফুলের 2টা গ্রন্থের নাম বলেন, ঠিক আছে, অথবা সাহিত্যিক আশরাফুলের নাম শুনছেন কিনা। অনেকেই কিন্তু হচ্ছে যে এইসব কোশ্চেনে কি করে, মানে শুনছে বলে একটা মানে নিজের মধ্যে আনে, হ্যাঁ স্যার নাম শুনছি, হ্যাঁ, তখন দেখা গেছে যে স্যাররা কিন্তু হাসে। এরপরে স্যাররা যদি আপনি শুনছেন বলেন, বলবে যে ওনার 2টা গ্রন্থের নাম বলেন, অথবা ওনার বাড়ি কই। ওই লোকটা তো হচ্ছে যে আসলেই ভাই সাহিত্যিক না, আসলেই কোনো বিজ্ঞানী না। কিন্তু এইটা হচ্ছে আপনি আসলে মানে একটা জিনিস জানেন কিনা
নাকি না যাই না আপনি হচ্ছে যে মানে চাপা মারেন, এই জিনিসটা হচ্ছে যে ওনারা যাচাই করে। ঠিক আছে, তো অনেক ক্যান্ডিডেট হচ্ছে এরকম থাকেন যে যারা হচ্ছে যে একটা কোশ্চেন না পারলো মনে করেন যে আর একটা কিছু বলি, হ্যাঁ এটা হয়তো হয়ে যেতে পারে। না ভাই, এটা ভুলও করেন না। আপনি এই ধরনের না জানা কোশ্চেন সরি বলেন। ঠিক আছে, এই ধরনের না জানা কোশ্চেন গুলা সরি বলেন, তাহলে হচ্ছে যে এটা আপনি না পারেন, এটা কোনো অসুবিধা নাই। বাট আপনি একটা হুদাই একটা বিজ্ঞানী সাহিত্যিক ওরে চেনেন না, আপনি বললেন যে আপনি চেনেন, তখন কিন্তু ভাই দেখা গেছে এটা নিয়ে আপনার, তখন ওনারা কিন্তু এটা নিয়ে পেঁচাবে। হ্যাঁ, কারণ ওনারা তো কোশ্চেন করছে ফাও কোশ্চেন। অনেকে এই ধরনের কোশ্চেন করে ভাইবা বোর্ডে, অনেক ক্ষেত্রে ওনারা হচ্ছে যে একটু মজা মস্কারি করেন আর কি নিজেদের মধ্যে। তো এই ব্যাপারগুলো হচ্ছে যে খেয়াল রাখা লাগবে ভাই। পারেন না সরি সরি বলেন। আপনি পারেন না হুদাই দেখা গেছে যে মানে ওই যে ঢিল ছুটতে গেলে দেখা গেছে নিজে বিপদে পড়বেন। তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার রাখবেন। না পারলে কোনো অসুবিধা নাই, না পারলে আপনাকে এখানে ভাইবা বোর্ডে ফেল করাই দিবে না। ঠিক আছে, হয়তো 2-1 মার্ক কম পাবেন। আপনার রিটেনের মার্কটা যদি ভালো থাকে তাহলে হচ্ছে যে আপনি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন। হ্যাঁ, তো আশা করছি যে না পারলে কি করবেন এই ব্যাপারটা ক্লিয়ার। ঠিক আছে, আপনি যদি একদমই মানে ধরেন আপনি বলতে পারেন যে অনেক ক্ষেত্রে এমন কোশ্চেন আসে যে আপনার হয়তো একটু ধারণা আছে, আপনি স্যারদেরকে বলে দেন যে স্যার পুরোপুরি মানে আমি একটু ধারণা দিতে পারি, এরকম বলেন। এরপরে স্যার যদি আপনার ধারণাটা শুনতে চায় তাহলে আপনি বলেন। ঠিক আছে, আদারওয়াইজ আপনি একদমই ধারণা নাই, আপনারা শুনছেন বলছে, আপনি বলছেন যে শুনছি, আইলে ভাই একদম ভাইবা শেষ, মনে করেন আপনারা মানে যাচাই করা শেষ। আপনি যেটা মানে মিথ্যুক ওটা দেখা গেছে যে ওনারা ভাইবা বোর্ডে বুঝে যাবে। ঠিক আছে, সো এই ব্যাপারটা করা যাবে না। উত্তর না জানলে আমরা কি করব, সুন্দর করে হচ্ছে যে আমরা সরি বলে দিব, সুন্দর করে আমরা সরি বলে দিব। ঠিক আছে, আচ্ছা এরপরে অনেকেরই হচ্ছে যে অনেকেরই ভয় যে স্যার যদি ইংরেজিতে কোশ্চেন করে, অনেকেই হচ্ছে যে ইংরেজিতে কোশ্চেন করতে পারে। ধরেন ইংরেজিতে কোশ্চেন করলে কি করবেন? এখন আমরা তো ভাই বাঙালি, মানে দেখা গেছে যে আমরা ইংরেজিতে কাঁচা, আমরা ইংরেজি মানে এমনিতেই ভাই শুদ্ধ করে কি বাংলাই আসে না। আর ভাই বোর্ডে তো ভাই ইংরেজি জিজ্ঞেস করলে মানে বুম মারলে বুম ফাইটা যাবো, তাও তো একটা ইংরেজি মনে হয় না বাইরেবো, আমার তো মনে হয় না। বুম মারলে মনে হয় আমার মনে হয় বুম ফাইটা যাবে, কিন্তু ইংরেজি মনে হয় না ভাই বাইর হবে। ঠিক আছে, বাঙালির এই হচ্ছে যে স্বভাব, কারণ আমরা ইংরেজিটা ভাই শুধু এই রুলস রেগুলেশনে পড়ি, ইংরেজিটা নিউ নর্মাল আমরা পড়ি না, যে এটা একটা ভাষা একটা ব্যাপার। আপনারা থেকে বাংলা হচ্ছে যে এসব রুলস রেগুলেশন শিখায় নাই। বাংলার এই যে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, হ্যাঁ বাংলার বিশেষ্য বিশেষণ, এগুলো কি আপনি কি ছোটবেলা থেকে শিখছেন? কিন্তু আপনি ভাষাটা তো ঠিকই পারেন। তো ইংরেজিটা হচ্ছে ভাই আমরা ওইভাবে চর্চা করি না, ওইভাবে ন্যাচারালি নেই না, যার কারণে আমাদের একটা জাতিগত দুর্বলতা হচ্ছে যে ইংরেজি। তো এখন ভাইবা বোর্ডে যদি ভাই হুট করে আমারে বলেন মানে এই কি বলে যে একটা কোশ্চেন ইংরেজিতে করে ফেললো যে ডিসক্রাইব অ্যাবাউট বঙ্গবন্ধু ইন ইংলিশ, আপনার বলে দিল, অথবা ডিসক্রাইব অ্যাবাউট ইউর হোম টাউন, তখন আপনি কি করবেন? এখন এক্ষেত্রে কিছু ব্যাপার আছে, একটা দুইটা কোশ্চেন হচ্ছে আপনাকে ইংরেজিতে রেডি করে নিয়ে যাওয়া লাগবে। যেমন আপনার পরিচয়, হ্যাঁ আপনার পরিচয়টা আপনি ইংরেজিতে দিবেন। ঠিক আছে, আপনার পরিচয়টা যদি জানতে চায় যে টেল আস অ্যাবাউট ইউ, এরকম যদি বলে, আপনি এই ধরনের একটা পরিচয় নিজে রেডি করে, খুবই সিম্পল, যে আই এম জুবাই, আই এম ফ্রম কুমিল্লা, মাই ফাদার নেম ইজ এই অমুক, মাই মাদার নেম ইজ অমুক, এরকম ভাবে আপনি একটা সুন্দর একটা আপনার জাস্ট পরিচয় দেওয়ার মতো ইংরেজি হচ্ছে আপনি প্র্যাকটিস করে যাবেন। এই কোশ্চেনটা ইংরেজিতে না পারলে ভাই ঝামেলা। ঠিক আছে, আপনি যদি এই নিজের পরিচয়টুকু যদি ইংরেজি দিতে না পারেন, তারপরে মানে প্রাইমারি টিচার হিসেবে কেন নিব আমরা? আপনি কি শিখাবেন তাহলে পোলাপান? বুঝেন নাই? তো আপনাকে হচ্ছে যে এই পরিচয়টুকু দেওয়ার মতো ইংরেজি অন্তত বাসায় চর্চা করে যাওয়া লাগবে। ঠিক আছে, আপনার হয়তো বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাইতে পারে, যে আপনি মানে এই যে ওখানেই আসবে, আপনার পরিচয়ের মধ্যেই আসবে, আপনি কোত্থেকে পড়াশোনা করছেন। আপনি বলতে, আপনি তখন এটা খুব সুন্দর করে করতে পারেন যে আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি ফ্রম ধরেন অমুক স্কুল, আই হ্যাভ কমপ্লিটেড মাই ইন্টারমিডিয়েট ফ্রম অমুক কলেজ। এভাবে হচ্ছে যে আপনি খুবই সিম্পল সেন্টেন্সে কয়েকটা ইংলিশ যেটা আপনার মুখ দিয়ে আসবে, হ্যাঁ আবার একদম খুব মানে একদম বাগাড়ম্বরপূর্ণ শব্দ ইউজ করেন না, যে কঠিন শব্দ যেটা ওই যে নতুন করে ডিকশনারি থেকে আপনার নেওয়া লাগছে, যেটা আপনি বই পুস্তকে দেখেন, যেটা আপনার পড়লে মনে হয় যে আচ্ছা এই ওয়ার্ডটা তো আমি বুঝি, এই ওয়ার্ডটা আমার মধ্যে আসে, তাহলে ওই ওয়ার্ডে হচ্ছে আপনি কি একটা নিজের আইডেন্টিটিটা সেট করেন। কারণ অনেকেই জিজ্ঞেস করতে পারে আপনার শুরুতেই ভাইবা বোর্ড আপনাকে যদি পরিচয় জিজ্ঞেস করে ইংরেজিতে কোশ্চেন করে, হ্যাঁ তখন কিন্তু আপনি ইংরেজিতে কোশ্চেন আনসার না দিলে এটা একটা নেগেটিভ পয়েন্ট। সেকেন্ড, যদি আপনাকে অন্য যে কোনো বিষয় ইংরেজিতে নিয়ে কোশ্চেন করে, ধরো আপনাকে দেখা গেছে বললো যে আপনি ভাষা আন্দোলন সম্পর্কে ইংরেজিতে কিছু বলেন, তো তখন তো দেখা গেছে ভাই ভাষা আন্দোলন সম্পর্কে আপনার নিজের মধ্যে এমনিতেই বলতে বললে অনেকের মধ্যে আসে না, ইংরেজিতে বলতে বললে তো মানে আরো অবস্থা খারাপ। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে যে তখন বিনয়ের সহিত ওনাদেরকে বলতে পারেন যে স্যার আমি কি বাংলায় বলতে পারি কিনা, হ্যাঁ
স্যাররা তার তখন বুঝবে যে আপনি হয়তোবা ইংরেজিতে অত দক্ষ না, বা হচ্ছে আপনি ইংরেজিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন না, তখন স্যাররা আপনাকে অনুমতি দিবে। ঠিক আছে, আপনি তখন আবার দেখা গেছে ইংরেজিতে আসে না, হুদাই ভাষা আন্দোলনে বলতে গেলেন, হ্যাঁ মামলিং করতেছেন, প্রচুর ওয়ার্ড আসে না, তখন কিন্তু আমার ঝামেলা। আপনি ইংরেজিতে যদি আপনার নার্ভাস ফিল হয় যে স্যার আমার আসতেছে না, তাহলে হচ্ছে আপনি কি কোশ্চেনটা আপনি স্যারদেরকে অনুমতি নেন যে স্যার আমি বাংলায় আনসার দিতে পারি কিনা, তাহলে স্যাররা বলবে যে আপনি বাংলায় আনসার দেন, অসুবিধা নাই, বাংলায় আনসার দেন, এটা কোনো অসুবিধা নাই। ঠিক আছে, বাট ইংরেজি পারেন না, হুদাই দেখা গেছে ইংরেজিটা তখন নিতে গেলেন, আসতেছে না, তখন কিন্তু এটা ভাইবা বোর্ডে খুবই বিব্রতকর একটা পরিস্থিতি সৃষ্টি করে। সো এই কাজটা হচ্ছে যে আপনারা করতে যাবেন না। আশা করি আপনাদেরকে বোঝাইতে পারলাম ব্যাপারগুলো নিয়ে। আচ্ছা, আমি হচ্ছে আসলে কমেন্ট দেখতেছি না, একটু ওয়েট, আমি আসলে আপনাদের কমেন্টগুলো পড়তে পারতেছি না। ওকে, আমরা তাইলে ইংরেজিতে প্রশ্ন করলে কি করব, আশা করি এই ব্যাপারটা নিয়ে আমরা ক্লিয়ার। তবে আমার একটি পরামর্শ, যে যারা হচ্ছে একটু ইংরেজি জানেন, আপনারা হচ্ছে যে ইংরেজিটা একটু চর্চা করেন। হ্যাঁ, ইংরেজিটা একটু শেখেন, ইংরেজি শেখার অনেক ওয়ে আছে, আপনি মুভি দেখে অনেক কিছু করে কিন্তু আপনি ইংরেজি শিখতে পারবেন চাইলে, বুঝছেন? আপনি ন্যাচারালি চাইলে প্র্যাকটিস করে, এটা হচ্ছে প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা আচ্ছা, একটু আসুন। ওকে, আমরা এরপরে যাই যে আমরা প্রাইমারিতে আসলে কি কি পড়া উচিত, কি কি জানা উচিত। ভাইবার পড়াশোনা আমরা হচ্ছে যে কি কি পড়বো। ভাইবার পড়াশোনা, হ্যাঁ আমরা কি কি পড়বো এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমরা এখন একটু ডিসকাস করব। প্রথমত আরেকটু বড় করে দেন, নিজের ডিপার্টমেন্ট সম্পর্কে হচ্ছে যে জ্ঞান থাকা লাগবে। আপনাকে ভাইবা বোর্ডে ঢুকার পরেই প্রাইমারি ভাইবাতে যেটা হয় সব জায়গায় প্রত্যেকটা জেলায়, আচ্ছা সব জায়গায় প্রত্যেকটা জেলায় হচ্ছে আপনাকে ঢুকার পরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন ভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, অথবা আপনি কোন কলেজ থেকে পড়াশোনা করেছেন, কোন ডিপার্টমেন্ট থেকে। ঠিক আছে, সো আপনার তখন যে ডিপার্টমেন্টটা বলবেন, ওনারা তখন ওই ডিপার্টমেন্ট থেকেই প্রথমে আনসারটা প্রশ্ন করা শুরু করবে আপনাকে। আপনি যদি বাংলা ডিপার্টমেন্টে বলেন, আপনারা দেখবেন যে রবীন্দ্রনাথ সম্পর্কে আনসার প্রশ্ন করতেছে। আপনি যদি হিস্ট্রি ডিপার্টমেন্ট হয়, তাহলে দেখবেন যে আপনাকে হিস্ট্রি রিলেটেড কোশ্চেন করা আরম্ভ দিছে। সো ভাইবা বোর্ডে আপনাদের প্রত্যেককে নিজের ডিপার্টমেন্ট সম্পর্কে আপনাদের নলেজ থাকা লাগবে। হ্যাঁ, আমি হচ্ছে যে এখানে কিছু প্রশ্ন করছি, যারা ভাইবা দিচ্ছে তারা বলছে বেশিরভাগ নাকি প্রশ্ন বিষয়ভিত্তিক প্রশ্ন জিজ্ঞেস করে। হ্যাঁ, বেশিরভাগই হচ্ছে যে আপনাদেরকে আপনার ডিপার্টমেন্ট রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করবে, আপনার ডিপার্টমেন্ট রিলেটেড এর কোশ্চেন জিজ্ঞেস করবে। এই জন্য আপনার নিজের ডিপার্টমেন্টের কোশ্চেন আপনার জানা থাকা লাগবে, আপনার নিজের বিভাগের ব্যাপারে আপনার মানে পূর্ণ ধারণা থাকা লাগবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি একটা সাবজেক্ট 4 বছর ধরে পড়াশোনা করছেন, হ্যাঁ আপনি ওই সাবজেক্টের সাথে ছিলেন, অনেকে ওই সাবজেক্টে মাস্টার্সও করেছেন। ভাইবা বোর্ড আপনাকে ওই সাবজেক্টের এমন না যে খুব ডিপ কোশ্চেন করবে। ভাইবা বোর্ডের ওনারা কিন্তু আপনার ডিপার্টমেন্টের না, ওনারা হচ্ছেন হয়তো এক একজন কারোর সাথে ডিপার্টমেন্ট মিলে যেতেও পারে। তো উনি কিন্তু আপনার ডিপার্টমেন্টের খুবই বেসিক কোশ্চেন, আপনি বাংলার হলে এমন একটা কোশ্চেন করবে যেটা ধরেন বাংলার না শুধু অন্য ডিপার্টমেন্টের লোকজনও জানে। আপনি যেমন আমাদের ইসলামের ইতিহাসে আমাদেরকে মানে প্রায় জিজ্ঞেস করে যে ইসলামের খলিফা কয়জন। ঠিক আছে, তো এখন ইসলামের খলিফা কয়জন এটা জানার জন্য কি অন্য ডিপার্টমেন্ট হওয়া লাগে, মানে শুধু ইসলামের ইতিহাস পড়া লাগে? এটা তো অনেকেই জানে। হ্যাঁ, আপনাকে মুঘল আমলের হিস্ট্রি জিজ্ঞেস করতে পারে। সো এই ব্যাপারগুলো হচ্ছে যে আপনার খুবই কমন জিনিস জিজ্ঞেস করবে। এটা যদি আপনি না পারেন, তাহলে এটা আপনার ভাইবার জন্য নেগেটিভ, কারণ ওনারা বুঝবে যে আপনি আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো আইডিয়া রাখেন না। আপনি 4-5 বছর যে জায়গাটাতে টাইম দিচ্ছেন, ওই জায়গাটাতে হচ্ছে আপনি মানে ভালো করে হচ্ছে যে পড়ে আসেন নাই।
সো সেক্ষেত্রে কিন্তু এটা একটা খুবই ব্যাড ইম্প্যাক্ট। আপনাকে অন্য যে কোনো সাইড নিয়ে কোশ্চেন করুক, আপনাকে ধরেন একটা রাজনৈতিক কোশ্চেন করলো, আপনাকে একটা অর্থনীতি নিয়ে কোশ্চেন করলো, সরকারের মেগা প্রজেক্ট নিয়ে কোশ্চেন করলো, আপনি পারলেন না, আপনি নাই পারতে পারেন, বাট আপনার ডিপার্টমেন্ট নিয়ে একটা কোশ্চেন করছে যেটা প্রশ্ন করতে পারে, বাট আপনি 4 বছর ডিপার্টমেন্ট থেকে পড়ে আসেন, আপনি পারেন না, তাইলে কিন্তু এটা খুবই একটা বাজে সিনারিও ক্রিয়েট করবে ভাইবা বোর্ডে। বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে নিজের ডিপার্টমেন্টের বেসিক পড়াশোনা ক্লিয়ার করে যাবেন, একদম ক্লিয়ার। এগুলো ভাইভাতে আপনাদের কি জিজ্ঞেস করে, কি বেসিক, এই ব্যাপারগুলো যাতে আপনি পারেন। হ্যাঁ, ফর এক্সাম্পল যেমন ধর আপনার মানে ডিপার্টমেন্ট, আমরা যারা এই যে ইসলাম হিস্ট্রি এন্ড কালচার, আমাদেরকে প্রায় জিজ্ঞেস করে যে হোয়াট ইজ হিস্ট্রি, হোয়াট ইজ কালচার। হ্যাঁ, এরকম আপনার ডিপার্টমেন্টের নাম থেকে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, বাংলা মানে আপনি ধরেন ইংরেজিতে পড়েন, আপনি ইংরেজিতে পড়েন গেলে আপনাকে একটা দুটো ইংরেজিতে কোশ্চেন করবে, আপনাকে শেক্সপিয়ার নিয়ে কোশ্চেন করতে পারে। সো নিজের ডিপার্টমেন্টের বেসিক হচ্ছে যে কি ঠিক রাখা লাগবে প্রথমত। এরপরে 2 নম্বরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশের ইতিহাস আমরা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস আমরা জানি যে 1952 থেকে 71, এই পার্টটা হচ্ছে যে আপনার ইম্পর্টেন্ট। 1952 থেকে 71 এবং ভাইভা বোর্ডে এখন পর্যন্ত যত কোশ্চেন আমরা মানে আপনার ডিপার্টমেন্টের বাইরে জিজ্ঞেস করে তার 80% কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস থেকে। এখানে কি কি আসবে? ভাষা আন্দোলন আসবে, মুক্তিযুদ্ধ আসবে, আমাদের এই যে 54 যুক্তফ্রন্ট নির্বাচন আসবে, 62 শিক্ষা আন্দোলন আসবে, 66 6 দফা আসবে, 69 গণ অভ্যুত্থান আসবে, তারপর মহান মুক্তিযুদ্ধ আসবে। মুক্তিযুদ্ধ তো বিশাল পড়াশোনা। হ্যাঁ, মুক্তিযুদ্ধের সেক্টর ছিল আমাদের, মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার গঠিত হয়েছে, এই ব্যাপারগুলো আমরা আজকে ক্লাসে এই ব্যাপারগুলো নিয়ে একটু পরেই আমরা কন্টেন্টে ঢুকে যাব। এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো যে এখান থেকে কি ধরনের কোশ্চেন করে, হ্যাঁ কি ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয়, এই ব্যাপারটা নিয়ে আমরা একটু পরে ক্লাসে আলোচনা করব। এবং ক্লাস শেষে আমরা আমাদের ভাইভা এক্সপেরিয়েন্সটা শুনবো যে আমার ভাইভা এক্সপেরিয়েন্সটা কেমন ছিল, বিসিএস এ কিভাবে আসলে ভাইভা ফেস করছি, আর ভাইবার জন্য আসলে আমার পরবর্তী 2-3 মাস কিভাবে লাইফ স্টাইলটা ঠিক করা দরকার, আর কি কি করা উচিত, এই ব্যাপারগুলো আমরা ক্লাস শেষে জানবো। যাই হোক, পড়াশোনার এই 2টা ব্যাপার গেল। এরপরে যেটা করা লাগবে নিয়মিত পত্রিকা পড়া। নিয়মিত পত্রিকা পড়া আপনার ভাইভাতে আমাদের বাংলাদেশের উন্নয়ন নিয়ে যে প্রশ্নগুলো করা হয়, হ্যাঁ বেশিরভাগই সাম্প্রতিক নিয়ে, বেশিরভাগ কোশ্চেন, এবং এগুলো আপনি কই পাবেন? পত্রিকায়। কারণ ডিসি অফিসে হচ্ছে যে অনেক পত্রিকা থাকে ভাই, ওনারা স্যাররা হচ্ছে যে পত্রিকা পড়েন, ডেইলি আসলে কি নিউজ হয় না হয় এই ব্যাপারগুলোতে খোঁজ খবর রাখেন। সো আপনি যদি নিয়মিত পত্রিকা পড়ে যান, কয়েকটা উপকার। প্রথমত হচ্ছে যে আপনার ভাষায় যদি আঞ্চলিকতা থাকে ভাই, রেগুলার পেপার পড়েন, একটু সাউন্ড করে পড়েন, আপনার ভাষার আঞ্চলিকতা দূর হয়ে যাবে। এক। সেকেন্ড হচ্ছে যে সাধারণ জ্ঞান, ভাইভা বোর্ডে সাধারণ জ্ঞানে আস্ক করা হয়, কোন একটা ঘটনা নিয়ে কি ঘটলো, হ্যাঁ সরকার কোথায় একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতেছে, কোথায় মেগা প্রজেক্ট করতেছে, আপনার জেলায় একটা উন্নয়নমূলক কর্মকাণ্ড হইতে পারে, এই ব্যাপারগুলো আপনি কই পাবেন? এই ব্যাপারগুলো আপনি পাবেন আপনি যদি নিয়মিত পত্রিকা পড়েন। ভাইভা বোর্ডের ভাইবার যে বইগুলো আছে বাজারের, এই বইগুলো থেকে না খুব কম কোশ্চেন হচ্ছে যে কমন পড়ে। আপনি ভাইভাকে নিজেকে রেডি করার জন্য নিয়মিত পত্রিকা পড়াটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আর আর এর পরবর্তীতে আপনাকে পড়া লাগবে মেগা প্রজেক্ট, বাংলাদেশের উন্নয়ন। বাংলাদেশের উন্নয়ন এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে যে আমাদের আমরা যে ভাইভা কোর্সটি সাজাইছি ওখানে হচ্ছে যে ক্লাস থাকবে এই জিনিসগুলো নিয়ে। আজকে আমরা বাংলাদেশের হিস্ট্রিটা হচ্ছে যে আলোচনা করব, যে আপনাকে হিস্ট্রি রিলেটেড কি কি কোশ্চেন করতে পারে, ওই ব্যাপারগুলো আলোচনা করে আমাদের আরেকটা ক্লাসে আপনাদেরকে বাংলাদেশের এখন বর্তমান সময়ের যে সরকারের উন্নয়নমূলক প্রজেক্টগুলো আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রজেক্টগুলো কারা করেন, বাস্তবায়ন করেন হচ্ছে যে আপনার জেলা প্রশাসকের মাধ্যমে বাস্তবায়িত হয়। ওখানকার লোকজন, প্রশাসনের লোকজন হচ্ছে যে এগুলো তদারকি করেন। সো ওনাদের এইসব ব্যাপারে খুবই ভালো আইডিয়া থাকে। তো যার কারণে আপনাকে বাংলাদেশের বর্তমান উন্নয়ন সম্পর্কে কি ধারণা রাখা লাগবে, বর্তমান উন্নয়ন সম্পর্কে আপনাকে ধারণা রাখা লাগবে। কিছু ব্যাপার, আরো কিছু ব্যাপার, নিজের জেলা সম্পর্কে জানা, আপনার জেলা সম্পর্কে আপনাকে জানা লাগবে। হ্যাঁ, সবাই এই যে আজকেই হচ্ছে যে নোট নিবেন যে আপনার জেলায় হচ্ছে আপনার ডিসি কে,
ডিসির নাম কি? আপনাকে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে ভাই বোর্ডে ঢুকছেন, আপনি ডিসির নামই জানেন না, জিজ্ঞেস করে বসতে পারে যে বলেন তো আপনার জেলার জেলা প্রশাসকের নাম কি। যদি না পারেন সেক্ষেত্রে কিন্তু খুবই ঝামেলা হবে। আচ্ছা, আমরা কিছু হচ্ছে যে কোশ্চেন পড়ি, দেখি আপনাদের কোশ্চেন পড়া হলো না। স্যার কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন মাস পড়বো? কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক মাসের ভাইবা দেওয়ার আগের দিন পর্যন্ত আপনি মানে যত কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে প্রত্যেক মাসের হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন, প্রত্যেক মাসের। আপনাদের কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন, আমরা হচ্ছে যে কমেন্ট পড়বো। এই পর্যন্ত ক্লাসে আমরা যে ব্যাপারগুলো বুঝাইছি এগুলো আপনারা বুঝছেন কিনা আপনারা একটু কমেন্ট করেন। আপনার যেমন আপনার যদি জেলা ধরেন আপনার বগুড়া, আপনাকে মহস্থানগড় সম্পর্কে জানা লাগবে। আপনার যদি জেলা কুমিল্লা হয়, আপনাকে কুমিল্লার ময়নামতি, কুমিল্লার বার্ড, হ্যাঁ কুমিল্লাতে আরো অনেক স্থাপনা আছে, ইটাখোলা মোড়া, রূপবান মোড়া, এই ব্যাপারগুলো সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে। কুমিল্লাতে কবি সাহিত্যিক অনেক জন্মাইছেন, এই ব্যাপারগুলো নিয়ে কি আপনাকে প্রশ্ন করতে পারে। ওকে, আমরা তাইলে হচ্ছে যে আজকে যে টপিকগুলো আমরা পড়বো, শেষে আমরা আপনার ভাইবা সম্পর্কে আরো কি করণীয়, আপনার এই ভাইবা ভালো করার জন্য এই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। আমরা আজকের যে টপিক বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আজকে আমরা এটা আলোচনা করব। প্রথমত ইতিহাস থেকে যদি জিজ্ঞেস করে, আমাদের ইতিহাসটা আসলে 52 থেকে 71 পর্যন্ত আসে, বাট একটা কোশ্চেন আপনাকে ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করে, প্রাইমারি ভাইবাতে একটা কোশ্চেন প্রায় জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে পলাশীর যুদ্ধ নিয়ে। পলাশীর যুদ্ধ নিয়ে স্যার সাবজেক্ট ভিত্তিক আলাদা ভাইবা ক্লাস, আচ্ছা আমরা চেষ্টা করব যে সাবজেক্ট ভিত্তিক আলাদা ভাইবা ক্লাস দিতে। তো আপনাদের এই যে পলাশীর যুদ্ধ কত সালে হয়েছে এটা নিয়ে প্রায়ই কোশ্চেন হয়। পলাশীর যুদ্ধের পক্ষকে আমরা জানি যে পলাশীর যুদ্ধ হচ্ছে আপনার 1757-তে অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে যে পলাশীর আম্র কাননে। তো জিজ্ঞেস করা হয় যে কোথায় পলাশীর যুদ্ধটা কোথায় হয়? পলাশীর আম্র কাননে হয়। পলাশীর যুদ্ধটা কার কার মধ্যে হয়? নবাব সিরাজউদ্দৌলা বনাম ইংরেজ। পলাশীর যুদ্ধের ব্যাপারে আমাদের ম্যাক্সিমাম বইতে হচ্ছে যে পড়াশোনা করানো হয়। সো ভাইবা বোর্ডের খুবই জনপ্রিয় একটা কোশ্চেন যে পলাশীর যুদ্ধ কত সালে কত তারিখে? 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধ কি হয়, সংগঠিত হয়। যুদ্ধ হচ্ছে যে আপনার নবাব সিরাজউদ্দৌলার সাথে কার? নবাব এই যে ইংরেজদের যুদ্ধ হয়। পলাশীর যুদ্ধে কে জিতছে বলেন তো, দেখি শুনি কয়েকটা। আচ্ছা, ডিগ্রি পাশের হচ্ছে যে আপনার কয়েকটা, তো আপনাদের ক্ষেত্রে হয়তো সাবজেক্টের ভিতরে ওরকম জিজ্ঞেস করবে না, আপনাকে হচ্ছে যে তখন জেনারেল কোশ্চেন জিজ্ঞেস করবে। আপনাকে তখন ধরেন আপনার এই যে ইতিহাস থেকে জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ আপনাকে আপনার জেলা থেকে জিজ্ঞেস করতে পারে, আপনার নিজের সম্পর্কে জানতে চাওয়া হইতে পারে। সো মানে ডিফারেন্ট, এই যে আপনাকে মুক্তিযুদ্ধ থেকে জিজ্ঞেস করতে পারে, পলাশীর যুদ্ধ সম্পর্কে আপনার কাছে জানতে চাইতে পারে। আচ্ছা, আর একটা কোশ্চেন পড়ে, স্যার রিটেন কম মার্কস পাইলে কি জব হওয়ার পসিবিলিটি কম? এটা হচ্ছে আসলে ভ্যারি করে, এটা ছেলে পুরুষের ক্ষেত্রে আলাদা। হ্যাঁ, যদি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হয় কি, প্রাইমারিতে যেটা হয় যে ছেলেদের ক্ষেত্রে চাকরি পেতে হলে একটু আগে থাকা লাগে। আপনার যদি কোটা না থাকে, আপনি যদি পোষ্য কোটাধারী হন তাহলে ভিন্ন ব্যাপার, তাহলে আপনার মার্কস কম থাকলে আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আপনার কি বলে যে চাকরি পাইতে হইলে অনেকে কম নাম্বারে পায়। যেমন আমাদের সময়ের যদি কথা বলি, দেখেন আমাদের সময়টা নিয়োগটা হচ্ছে যে অনেক বড় নিয়োগ ছিল। আমাদের এই যে সময় 37,000 টিচার নিছে। হ্যাঁ, এটা হচ্ছে যে 2000 ইয়ার নিয়োগে 23-এ আমরা যখন জয়েন করি তখন কত, প্রায় 37,000 টিচার নিছে। প্রত্যেক জেলাতে মানে প্রত্যেক উপজেলায় অনেক টিচার নিছে, 100-150 করে করে। কিন্তু আমার উপজেলায় অনেক কম নিছে। যেমন আমি আমার উপজেলার আইডিয়াটা যদি বলি তাইলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। আমার উপজেলা হচ্ছে আপনার টিচার নিছে 20 জন, এর মধ্যে আপনার মেয়ে হচ্ছে আপনার 12 জন আর ছেলে হচ্ছে যে 8 জন, বুঝছেন? আর 12 জন হচ্ছে যে মেয়ে। এই যে প্রাইমারিতে যে আমরা বলি 60% কোটা, মেয়েদের কিন্তু কি 20-এর 60% কত, 12 জন কিন্তু নিয়ে ফেলছে মেয়ে। তো এখন ধরেন মেয়েদের অনেকে হয়তো বা, যেমন অন্যান্য ক্ষেত্রে মেয়েদের অনেকে হয়তো বা ধরেন 50-55 পেয়েও চাকরি পাইছে, 50-55 পেয়ে চাকরি পাইছে। বাট ছেলেদের চাকরি পাইতে যাদের হচ্ছে যে কোনো পোষ্য কোটা নাই
তাদের চাকরি পেতে মিনিমাম 60 মার্ক লাগছে। আমাদের সময় 80তে পরীক্ষা, ওই সেকেন্ড হাফের পরীক্ষাটা একটু কঠিন ছিল। হ্যাঁ, পরীক্ষাটা কঠিন ছিল, জান আমার মার্ক ছিল আপনার 63, আমি হচ্ছে যে 63-র মতো পাইছি, 63 মানে সর্বনিম্ন 63 প্লাসের মতো পাইছিলাম, বুঝতে পারছেন? তো কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার মেধাক্রম ছিল আপনার 3 নম্বরে নাকি 4 নম্বরে, তো আমাদের হচ্ছে যে এরকম ভাবেই ছিল। তো আমাদের এই যে ছেলে 8 জন ছেলের মধ্যে, এর মধ্যে আবার 3 জনের হচ্ছে যে পোষ্য কোটা, 3 জনের পোষ্য কোটা, একজনকে হচ্ছে আপনার বিজ্ঞান কোটায় নিছে, একজন হচ্ছে যে বিজ্ঞান, একজনকে আবার কি বিজ্ঞান কোটায় নিছে। সো এই জন্য হচ্ছে আপনার আমাদের এই যে বাকি যে ছেলেরা আমরা কয়েকজন ঢুকছি, ওরাই ম্যাক্সিমাম মেধা দিয়ে ঢুকছি, বুঝতে পারছেন? তো প্রাইমারিতে যেটা করা হয় অনেক ক্ষেত্রে, ধরেন কেউ একজন ফার্স্ট হইলো, ওনাকে হচ্ছে যে বিজ্ঞান কোটায় ঢুকাই দেওয়া হয়, তাহলে হচ্ছে যে ওনার জন্য মানে কোটা ফিল আপ হয়ে যায়, ওই পরবর্তী মেধাক্রমে যারা থাকে ওদেরকে ইনক্লুড করানো যায়। ওকে, তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ছেলে হলে আপনাকে অবশ্যই ভালো একটা মার্ক রাখা লাগবে, কিন্তু মেয়ে হলে এক্ষেত্রে সুবিধা আছে। আমাদের সময় অনেক জেলায়, ধরেন যেখানে অনেক উপজেলা আছে যে 200-300 নিয়োগ হয়েছে, ওখানে মেয়েরা আপনার 80 মার্কের মধ্যে 40 মার্ক পেয়েও চাকরি হয়েছে, বাট ওই সেম উপজেলাতে অনেক ছেলে হচ্ছে আপনার 60 পেয়ে চাকরি হয় নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে আসলে প্রাইমারি সেক্টরটা হচ্ছে যে মেয়েদের জন্য এটা খুব ভালো একটা সুযোগ আর কি। আচ্ছা, 2023 ছেলেদের কত নম্বর, এটা আসলে ডিপেন্ড করে আপনার ছেলেদের কত মার্কে হচ্ছে যে পাবেন, এটা উপজেলা ভিত্তিক ডিপেন্ড করে। এটা এক এক উপজেলা এক এক রকম হবে। আপনি দেখা গেছে যে একটা উপজেলা, যেমন আমার উপজেলা নিচে 20 জন ওই সময়, হ্যাঁ, তো এখন যে উপজেলা হচ্ছে 80 জন নিচে, ওই উপজেলার আর আমার উপজেলার মার্ক তো সেম হবে না। আমার উপজেলায় 20 জন মানে ছেলে হয়তো বা 4-5 জন নিচে আপনার মেধাতে, বাকিদেরকে দেখা গেছে ম্যাক্সিমাম কোটা ইয়াতে ঢুকছে। সো আপনি দেখা গেছে যেখানে 80 জন, ওখানে মেধাতে নিবে ধরেন 20 জন, তো ওই ক্ষেত্রে 20 জনের নাম্বারটা তো অবশ্যই কমবে অনেক। সো আপনার উপজেলায় যদি হচ্ছে যে বেশি নিয়োগ হয় তাহলে একটু কম নাম্বার হচ্ছে আপনি পারবেন, বাট আপনার উপজেলায় যদি একদম কম নিয়োগ হয় তাহলে কিন্তু আপনি অত কি বলে যে কম নাম্বার দিয়ে ওই মানে আপনার কম নিয়োগ হলে আপনাকে একটা ভালো নাম্বার রাখা লাগবে, আপনি রিটেনে মিনিমাম সেরা 3-4 জনের মধ্যে আছেন এরকম একটা পজিশন হোল্ড করা লাগবে ছেলে হলে। বাট মেয়ে হলে মানে আপনি একটু নাম্বার বেশি পাইলে, একটু ভাই বাড়াইবা ভালো দিলে ওকে, আপনি দেখা গেছে চাকরিটা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি হয়ে যায়। আচ্ছা, আমি 40 দিব, আমার কি চাকরি পাবো? শরীফুল ইসলাম, হ্যাঁ চাকরি দেখা গেছে আসলে এটা হচ্ছে যে ভাগ্যের উপর ডিপেন্ড অনেক ক্ষেত্রে, কারণ আপনি যেহেতু পাস করছেন ভাইবা দেন আপনার উপজেলায়, তার মানে মার্কটা কম। অনেকের আবার হয় কি, অনেক ক্ষেত্রে কোন কোন উপজেলায় ধরেন আপনি যারা হচ্ছে যে ফার্স্ট হয়েছে ও মনে করেন যে 75-এ 60 পাইছে, এরকম আছে। আবার কোন উপজেলায় যে ফার্স্ট হয়েছে ও হয়তো 75-এ ধরেন 50 পাইছে। এখন যে হচ্ছে যে আপনি ধরেন 48 পাইছে, এখানে ওর চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে। আবার যে 60-এ হচ্ছে মনে করেন যে এখানে যে 50 পাইছে, ওর হচ্ছে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে না, বুঝতে পারছেন? যার কারণে এই নাম্বারটা আসলে উপজেলা ওয়াইজ ডিফার করে। ওকে, আমরা হচ্ছে যে ক্লাসে চলে যাই। আমাদের এরপরে পলাশির যুদ্ধের পরে যে ব্যাপারটা নিয়ে হচ্ছে যে কোশ্চেন হয় বঙ্গভঙ্গ, মানে এটা একটা বাংলাদেশ যে আমাদের সাবকন্টিনেন্টের খুব ভালো একটা হচ্ছে যে পয়েন্ট বঙ্গভঙ্গ নিয়ে। সো বেশিরভাগ ক্ষেত্রে মানে কোশ্চেন করে যে বঙ্গভঙ্গ কত সালে। আমরা সবাই জানি যে বঙ্গভঙ্গ হচ্ছে 1905 সালের 16ই অক্টোবর। 16ই অক্টোবর, হ্যাঁ। বঙ্গভঙ্গ কে করেন? বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন। এগুলো সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বঙ্গভঙ্গ কোন ইংরেজ লর্ড হচ্ছে যে করেন, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার কি বলে যে বঙ্গভঙ্গের ক্ষেত্রে কয়টা প্রদেশ? 2টা প্রদেশ, আমরা জানি যে 2টা প্রদেশ। একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ, আরেকটা হচ্ছে আমাদের বাংলা, বিহার, আসাম নিয়ে কি আরেকটা, আচ্ছা যাক। তো এই ব্যাপারটা হচ্ছে এই জিনিসটুকু আপনি জানলে আপনি আনসার দিতে পারবেন। বাট ভাইবা বোর্ডে ভাই যেটা হয়, আপনি যদি পড়াশোনা না জানা থাকেন, এই যে এই ব্যাপারটা কিন্তু আমরা সবাই জানি, অনেকেই জানি, কিন্তু ভাইবা বোর্ডে গেলাম জিজ্ঞেস করলো আপনি তখন কি মানে মাথায় আনতে পারতেছেন না, এটা কিন্তু আপনাকে পিছাই দিবে। এই ব্যাপারগুলো কনক্রিট হিস্ট্রি, হ্যাঁ। সো এগুলো যদি হচ্ছে যে আপনি মাথায় না আনতে পারেন তাহলে কিন্তু আপনার ভাইবাটা ভালো হবে না। এগুলো জানা থাকা একজন বাঙালি হিসেবে আমাদের সবারই উচিত। ওকে, এরপরে ধরেন বঙ্গভঙ্গের পরে আমাদের বাংলাদেশ রিলেটেড আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে লাহোর প্রস্তাব। আচ্ছা, একজন বলতেছেন যে স্যার বলেন 50 থেকে মেয়ে শূন্য পদ 65 চাকরি কি হবে? যদি হচ্ছে যে আপনার আসলে 65টা যদি হচ্ছে সিট থাকে আপনার চাকরি হইতে পারে, ভাইবাটা ভালো দেন।
ভাইবা ভালো দিলে আপনার চাকরি হবে। 65 জন যেহেতু নিবে, অনেক নিবে, 50 মার্ক ভালো মার্ক, এবার 75-এ একটা ভালো ভাইবা দেন, আপনি টিকবেন আশা করা যায়। আচ্ছা স্যার, আমার হচ্ছে যে 59 মে জব পাওয়ার পসিবিলিটি, হ্যাঁ জব পাওয়ার অনেক ভালো পসিবিলিটি, 75-69 অনেক মার্ক। আরেকজন আমার উপজেলায় 60 জন নিবে, পাশ করেছে 600 জন, অনেক পাশ করছে, ভালো মার্ক লাগবে আপনার উপজেলায়। আফজাল হোসেন বলতেছেন যে স্যার যাদের পোষ্য কোটা আছে তাদের মার্কস কিভাবে বন্টন করে, বললে উপকৃত হতাম। পোষ্য কোটার আসলে মার্কস বলতে যেটা হয়, ধরেন আপনার উপজেলায় মনে করেন যে 20 জন নিবে, হ্যাঁ, তো ধরেন মেধায় নিয়ে ফেললো মনে করেন যে 4 জন, ঠিক আছে, তো সেক্ষেত্রে মানে 4 জন ছেলে ধরেন মেধায় নিল, ধরেন মেয়ে কোটায় নিয়ে ফেললো 12 জন, একদম ধরেন রেজাল্টটা হবে কি, প্রথমে মেধা তালিকা থেকে একদম শুরুতে যে 4টা ছেলে আছে ওদেরকে ইয়া করবে, ওখানে যদি মেয়ে থাকে মেয়েও ইনক্লুড হয়ে যাবে, কিন্তু মেয়ে থাকলে মেয়েও ইনক্লুড হয়ে যাবে। এর পরবর্তীতে হচ্ছে আপনার কি বলে যে মানে মেয়ে টোটাল ধরেন 12 জন মেলানোর জন্য মেয়েদেরকে দেখবে, টোটাল 12 জন মেয়ে নিবে। ওই মেয়েদের মধ্যে যদি কোনো কেউ পোষ্য কোটা থাকে, মনে করেন 12 জন মেয়ে নিবে, তো একজনের পজিশন মনে করেন যে 15, হ্যাঁ, আরেকজনের পজিশন মনে করেন যে আপনার 35 নাম্বার পজিশন। তো এখন যে 15তে আছে মনে করেন, আপনার আগে হচ্ছে যে ওনারা পোষ্য কোটা দেখবে যে কোনো মেয়ের পোষ্য কোটা আছে কিনা, যদি ওখানে পোষ্য কোটা থাকে তাহলে ওই পোষ্য কোটা আপুকে ইনক্লুড করবে, ঠিক আছে। 8 জন মেয়ের মধ্যে পোষ্য কোটা আছে কিনা কোনো মেয়ের ভাইবা দেওয়া, ওদেরকে হচ্ছে আপনার উপরে চলে আসবে, ওরা চাকরি পাওয়ার ক্ষেত্রে ওই কোটাধারী হচ্ছে, যদি ধরেন পোষ্য কোটা আপনার একজন মেয়ে নিবে তাহলে একজন মেয়েকেই হচ্ছে যে উপরে নিয়ে আসবে, এরপরে বাকি জেনারেল যে মেয়েরা আছে ওদেরকে নিবে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার ছেলেদেরকে, যদি এই যে আমার ছেলেদের ক্ষেত্রে দেখবে যে পোষ্য কোটা, যদি এই যে মেধায় 4-5 জন নেওয়ার পরে বাকি যেগুলো খালি থাকবে এগুলো পোষ্য কোটা থেকে নিবে। এখন ধরেন একজন ছেলে হচ্ছে ধরেন সে 7ম হইছে, বাট অলরেডি ধরেন 4 জন মেধায় নিয়ে ফেলছে, অলরেডি 4 জন কি মেধায় নিয়ে ফেলছে, বাট আরেকজন ছেলের পরে ধরেন ও হচ্ছে 18তম, এখন ধরেন পোষ্য কোটায় দিবেন 2 জন, তো 7ম যে ও তো আর এই যে ও জেনারেলে ঢুকতে পারে নাই, তার মানে ওর চাকরি হবে না, যেহেতু 2 জন পোষ্য কোটা নেবে, তার মানে 18তম যে আছে ও এসে এই 2 জনের একজন হয়ে যাবে। এভাবে হচ্ছে প্রাইমারিতে নিয়োগটা হয়, বুঝতে পারছেন, এভাবে প্রাইমারিতে নিয়োগগুলা হয়। সো আপনার যদি মেধা তালিকা আপনার মার্ক যদি কম থাকে, হ্যাঁ, আপনার যদি কোটা মোটা না থাকে, তাহলে হচ্ছে যে চাকরি পাওয়ার পসিবিলিটি অনেক কমে যায় ভাই, অনেক কমে যায়। সবার তো ধরেন পোষ্য কোটা থাকে না, সবার তো ধরেন এই যে কি বলে যে প্রতিবন্ধী কোটা বা অন্য এই যে নারী কোটা, এই ব্যাপারগুলো নাই। তো ছেলে হইতে হইলে ভাই আপনাকে অবশ্যই ভালো একটা মার্ক নিয়েই হচ্ছে যে মানে চাকরিটা পাওয়া লাগবে, হ্যাঁ। সেক্ষেত্রে ধরেন আপনি হয়তো বা অনেক ক্ষেত্রে প্রাইমারিতে আবার এটা হয় যে ধরেন একজন আপু ফার্স্ট হয়ে গেল, হ্যাঁ, মেয়ে মনে করেন যে ফার্স্ট হয়ে গেল, ওনাকে কিন্তু নারী কোটা কাউন্ট করে ফেলবে। আপনার 20 জন নিবে, মনে করেন 20 জনে মনে করেন যে আপনার 4 জন ছেলে লাগবে মেধায়, ঠিক আছে, তো প্রথম একজন ধরেন মেয়ে হয়ে গেল, তারপরে ধরেন দ্বিতীয় যে উনিও মনে করেন যে মেয়ে, দ্বিতীয় মনে করেন যে মেয়ে, হ্যাঁ, পরের 4 জন 3, 4, 5, 6 এরা হচ্ছে ছেলে, এরা হচ্ছে মনে করেন যে কি ছেলে। তো এদের ক্ষেত্রে যেটা হবে তখন কিন্তু এই যে মেয়ে 2 জন নিছে, আপনি কিন্তু মেধায় নিতেন কয়জন, 4 জন, কারণ মেয়ে 2 জন চলে যাওয়াতে আপনি আর নিতে পারতেন কয়জন, 2 জন, কিন্তু না, মেয়ে চলে যাওয়াতে এই মেয়েদেরকে ওই যে 20 জনে 12 জন ওখানে কাউন্ট করে নিবে, পরের যে ছেলে 4 জন আছে এই 4 জনকে হচ্ছে যে চাকরিতে ইনক্লুড করে নিবে, বুঝতে পারছেন। সো আপনার সামনে যদি মেয়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই ছেলেদের ক্ষেত্রে। আপনি যদি দেখা গেছে 6ষ্ঠ পর্যন্ত হন, 20 জন যদি আপনার উপজেলায় নিয়োগ হয়, আপনি কিন্তু 6 নাম্বার থেকে চাকরিটা পাবেন, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে এমনও হয়, ধরেন কোন একটা ছেলে ফার্স্ট হইলো, যেমন আমার উপজেলায় যিনি ফার্স্ট হয়েছেন ওনাকে হচ্ছে যে বিজ্ঞান কোটায় কাউন্ট করছে, প্রত্যেক উপজেলাতেই ধরেন বিজ্ঞান কোটায় কিছু নিবে, পৌরসভা কোটা থাকে একটা, বুঝছেন, পৌরসভার একজনকে নেয়, এখন ধরুন পৌরসভার যাকে নিবে ও মনে করেন যে ফার্স্ট হয়ে গেল পৌরসভায়, তো ওরে পৌরসভা কোটায় দিয়ে দিল, তার মানে কি মেধা তালিকাটা কিন্তু একটু নিচে নামতেছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার একটু পজিশনটা 5-6 হইলেও আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে। এটা আমি হিসাবটা দিচ্ছি 20 জনের নিয়োগের ক্ষেত্রে। সো আশা করি আমরা বুঝাইতে পারছি। তো এইভাবে হচ্ছে যে আপনার কি বলে যে নাম্বার বন্টন গুলো হয়, কোন উপজেলা কতজন পাস করছে, আচ্ছা কোন উপজেলা কতজন নিবে, এই ব্যাপারগুলো হচ্ছে আপনারা যে ভাইবার যে সিকোয়েন্সটা দিব ওখানে জানতে পারবেন।
আপনি যেদিন ভাইবা দিতে যাবেন ওই দিন দেখবেন যে সব আপনার উপজেলা, ঠিক আছে। তো ওখানে লিস্ট থাকবে আপনার, এই যে প্রাইমারি অধিদপ্তর থেকে যে ভাইবার লিস্টটা প্রকাশ করবে ওখানেও দেখবেন লিখে থাকবে আপনার, যদি ধরেন যশোরের শার্শা উপজেলা, শার্শার কি বলে যে লিখা থাকবে, ধরেন কুমিল্লার লাকসা উপজেলা, লাকসামের কয়জন, এটা লিখা থাকবে। ওকে, এটা ওখানেই জানতে পারবেন। ওকে, আমরা তাহলে পড়াশোনায় ব্যাক করি। চাঁদপুরের মতলব না, প্যানেল হবে স্যার? হ্যাঁ প্যানেল হবে। আচ্ছা, প্রাইমারিতে যেটা সবচেয়ে বড় ব্যাপার, নতুন উদ্যোগ, প্যানেল হবে। হ্যাঁ, আসলে প্যানেলটা অনেক দরকার ছিল আমাদের সময় যে 37,000 নিয়োগ হয়েছে, ওখান থেকে অলরেডি মনে 5-7 হাজার চাকরি বাকরি ছেড়ে দিছে, বুঝছেন। যদি প্যানেল থাকতো ওখান থেকে অনেকেরই চাকরি হতো। তো প্রাইমারি ডিপার্টমেন্ট আসলে এই ব্যাপারটা নিয়ে আসতেছে, এটা খুবই মানে পজিটিভ একটা ব্যাপার যে কি বলে যে আপনার প্যানেল আসতেছে। সো প্রাইমারিতে হচ্ছে যে আপনাদেরকে অনেককে প্যানেলে রাখা হবে। ধরেন প্রত্যেক উপজেলায় আপনাকে হয়তো বা মানে এটা ওনাদের কাছে লিস্ট থাকবে যে টোটাল পদের বিপরীতে মিনিমাম 2-3 হাজার হচ্ছে প্যানেলিস্ট রাখা হবে। সো ওখানে কেউ যদি জয়েন না করে তাহলে আপনাকে ওখান থেকে তুলে নিবে। হ্যাঁ, আবার পরবর্তী নিয়োগ হওয়া পর্যন্ত যদি আপনার কেউ চাকরি ছেড়ে দেয় সেক্ষেত্রে প্যানেল থেকে টান দিবে। এই প্যানেলের মেয়াদ থাকবে কি পরবর্তী নিয়োগ হওয়া পর্যন্ত, পরের নিয়োগ হইলে এরপরেই পরের নিয়োগের প্যানেলরা হচ্ছে যে অন্তর্ভুক্ত হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, আমরা আজকের কন্টেন্টে আসি আবার একটু। হ্যাঁ, এই নিয়োগে প্যানেল হবে। চাঁদপুর মতলব না, কুমিল্লা থেকে কে কে আছেন দেখি একটু। আমার জেলা কুমিল্লা থেকে, কুমিল্লার ভাই বোনের কি শেয়ার করছেন? শেয়ার করে দেন কুমিল্লা ভাই বোনেরা, দেখি কে কে আছেন একটু দেখি। জব মেডিসিনে কি কয়েছে কারা কারা অন্তর্ভুক্ত, কুমিল্লার কতটুকু পৌঁছাইলো। ওকে, কুমিল্লা ভাইরা কমেন্ট করেন। আমরা একটু পরে পড়াশোনাতে যাই। আমরা ইয়া সম্পর্কে জানছি, বঙ্গভঙ্গ সম্পর্কে, পলাশির যুদ্ধ সম্পর্কে। এরপরের যে ব্যাপারটা ইম্পর্টেন্ট একদম জেনে যাবেন সেটা হচ্ছে লাহোর প্রস্তাব। ওকে, সাইবা জাহান শশী বলতেছে আছে। তারপরে একজন কুমিল্লা ডালিয়া ইসলাম ডালিয়া, মতলব উত্তর মনির আবু দারদার মতলব উত্তর, সাদিয়া আফরিন নারায়ণগঞ্জের খুঁজতেছে, আওয়াজ দেন নারায়ণগঞ্জের কেউ। ফয়জুল নাসা নিসা ব্রাউনবাড়িয়া থেকে শেয়ার ডান না। আয়শা ইসলাম কুমিল্লা কোথায় বাড়ি? মনিরুজ্জামান কুমিল্লা কোন উপজেলায়? অনেক মানুষজন কুমিল্লা দিকে, অনেক মানুষ। সুমান আক্তার, আবু দারদার নীরব, তারপরে জেবিন ইসলাম ফাইজা মতলবের না। আচ্ছা, তারান্নুম ইসলামী ইতিহাসে কি পড়বেন? হ্যাঁ, একটু আসতেছি, একটু কুমিল্লার লোকজন দেখি একটু। আছি, আসমা আক্তার আছে, মেঘলা আকাশ। সবাই বলে বাতিল হবে, সত্য না? বাতিল হওয়ার এখন পর্যন্ত কোনো ইয়া নাই, যেহেতু বলছে এটাই করবে। একটু ঘোলাট আসতেছে ভাই। নীলা জাহান, আপনি কি বীর মুক্তিযোদ্ধা? আচ্ছা, সাবিকা সুলতানা, রোমান আক্তার কমেন্ট করেছে দাউদকান্দি কুমিল্লা, শরীফুল ইসলাম ফেনী থেকে। ওকে, অনেকে অনেক জায়গা থেকে দেখতেছেন না। আমাদের কক্সবাজার ব্রাঞ্চের কে কে আছেন? কুমিল্লা তিতাস রহিমা, তারপরে কাজল মতলব উত্তর। আরে মতলবের লোকজনে দেখি ভরা, কি বলা যায়। চিটিঙ্গে ভাই ব্রাদার কে কে আছেন? চিটিঙ্গে বদ্দা আসো না তোরা? চিটিঙ্গে বদ্দার আগে কিন্তু সিটাবাদ আসিলাম, তোরা আওয়াজ দাও। আই চিটিঙ্গে ওইতারি ভাই, আর কিন্তু স্কুল কলেজ ব্যাগ ইন সিটাবাদ। তোমরা কি আসো না? সাই তোমরা একদম সাই তোমার সাথে সিটিঙ্গে বদ্দারা কি শেয়ার টেয়ার করো? জব মেডিসিনের কি পোস্ট শেয়ার টেয়ার ন দাও তোমরা? ইন কোন হতা না ভাই, জব মেডিসিন তোমার একটা ফ্রি সার্ভিস দিতেছে। তোমার যদি শেয়ার মেয়াদ দিয়ে একখানা পাশানা দাঁড় নেওয়ার হয়, ইন তো নয় ভাই। এই যে অনেকে চিটিঙ্গে ভাই ব্রাদার ওমর ফারুক মিশরাই থেকে আছে, তারপরে গাজীপুর থেকে আছে, এরপরে সাত চট্টগ্রাম ইসরাত তামিন। হ্যাঁ, চিটিঙ্গে ভাই ব্রাদার অনেক আছে দেখতেছি বদ্দারা। তোমরা ম্যাচ জানটা জানা দাওয়াত দিও ভাই, অনেকদিন হলো ম্যাচ জান হয় সিটাং যায় রে সিটাবাদ, তাই তো বহুত ম্যাচ জান হাই কি হয়। কক্সবাজার থেকে আছে, টাঙ্গাইল থেকে, শরীয়তপুর জেলা থেকে অনেকেই। নোয়াখাইলে ভাই ব্রাদার, নোয়াখালীর কে কে আসত ভাই? আই কিন্তু নোয়াখাইলেও কইতে পারি। নোয়াখাইলের কে কে আসস? আসত তুই হস নি রে, পড়াশোনা করস নি তোরা? এই জব মেডিসিনের লোকে আসস, স্পোর্টস মোর্টসে ভর্তি হবি কি করছে? চাকরি বাকরি লাগতো না নাকি? আমেরিকা বিদেশ টিদেশ যাবি গে ব্যক্তি, দুবাই সৌদি আরব কামলা দিল হইব বেড়া? চাকরি বাকরি করা লাগবো না কি করছে? জব মেডিসিনের কোর্স মোর্স আছে, ভর্তি গেল। নোয়াখাইলে ভাই ব্রাদার ভালো করে ভাইবা দাও। মেঘলা আকাশ নোয়াখালীর আছে বলে।
কুতুবদিয়ার একজন আছে, ব্রাউনবাড়িয়ার আছে। ওরে ব্রাউনবাড়িয়া কোপাকুপি কেমন চলতেছে ব্রাউনবাড়িয়ায়? দেখো আবার প্রাইমারি ভাইবা দিতে গিয়ে কোপাকুপি লাগায় না আবার। এমনি ভয় আছে ওখানে, এসিডিসি যারা আছে ওরা একটু ভয় থাকে, কখন আবার তোমরা গিয়ে মাইটটা দিয়ালো। কাপাসিয়া থেকে আছে, আমি চাই লক্ষ্মীপুরে অনেকেই আছে দেখতেছি। ফটিকছড়ি আছে, এমডি আমদাদ, মাইজবান্ডার গেছিলাম ভাই, ভালোই দেখি। ওকে, আমরা হচ্ছে যে একটু লাহোর প্রস্তাবে যাই। আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম, লাহোর প্রস্তাব শেরে বাংলায় কে ফজলুল হক উত্থাপন করেন। ঠিক আছে, লাহোর প্রস্তাবের উত্থাপক এগুলো একটু জানবেন। 1940 সালের 23 মার্চ, 1940 সালের 23 মার্চ লাহোর প্রস্তাব উত্থাপিত হয়। ওকে, এটাই জিজ্ঞেস করে যে লাহোর প্রস্তাব কত তারিখে হয়, লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন। এরপর একটা ব্যাপার, দ্বিজাতি তত্ত্ব। আমরা হচ্ছে যেটা জানবো দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝায়? এটা করছে আপনার জিন্না, দ্বিজাতি তত্ত্ব করছিল আপনার মোহাম্মদ আলী জিন্না। দ্বিজাতি তত্ত্ব মানে হচ্ছে যে হিন্দু মুসলমান দুইটা গোষ্ঠীর জন্য আলাদা দুইটা রাষ্ট্র হবে। এটা মোহাম্মদ আলী জিন্নার আইডিওলজি, যে জিন্নার হচ্ছে যে প্রস্তাবনা। এটার ভিত্তিতেই 1947 সালে ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়। প্রাইমারি ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝেন। ওকে, আশা করি পারা যাবে কি বলেছে। এরপর আমরা চলে আসবো আমাদের বাংলাদেশের ইতিহাসে। আমরা যখন পাকিস্তান থেকে আলাদা হইলাম 47-এর পরে, তখন আপনারা কি আমরা হচ্ছে যে চলে আসলাম ভাষা আন্দোলন। সবচেয়ে বেশি কোশ্চেন হওয়ার সম্ভাবনা ভাষা আন্দোলন থেকে। ভাষা আন্দোলন, প্রথমেই ভাষা আন্দোলন ভিত্তিক একটা সংগঠন সবচেয়ে বেশি জিজ্ঞেস করে তমুদ্দুন মজলিস। এটা কি, এটার সম্পর্কে জিজ্ঞেস করে তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিস হচ্ছে যে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তমুদ্দুন মজলিস একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, 1 সেপ্টেম্বর গঠিত, 1 সেপ্টেম্বর 1947। অধ্যাপক আবুল কাশেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম স্যার। আবুল কাশেম স্যার হচ্ছে যে তমুদ্দুন মজলিস গঠন করেন। ওকে, আমাদের এই যে ব্রাউনবাড়িয়ার যারা আছেন, ব্রাউনবাড়িয়ার ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ব্রাউনবাড়িয়ার এবং কুমিল্লার যারা আছেন, ধীরেন্দ্রনাথ দত্তকে চিনেন কিনা? আপনার যারা বিখ্যাত ব্যক্তি নিয়ে কোশ্চেন হবে, ধীরেন্দ্রনাথ দত্ত কে? হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ধীরেন্দ্রনাথ দত্তকে চিনেন কিনা। খুবই ইম্পর্টেন্ট এটা, যারা হচ্ছে মানে এটা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার লোকজনের জন্য ফরজ, বাকিদেরকে হচ্ছে যে আপনাদের জানা লাগবে। ঠিক আছে, ধীরেন্দ্রনাথ দত্ত ওনার একটা সময় হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার সাথে ছিল, যার কারণে বই পুস্তকে ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দেওয়া কোথায়, কুমিল্লায়। বাট বেসিক্যালি এখন বর্তমান সময়ের হিসেবে ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। ওকে, সো ধীরেন্দ্রনাথ দত্ত কি করছেন, উনি হচ্ছে যে পাকিস্তানের আপনার 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তানের পার্লামেন্টে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানাইছেন এই ধীরেন্দ্রনাথ দত্ত। সো ভাষা আন্দোলন ওর বিশাল একটা ভূমিকা আছে। ঠিক আছে, এরপরে আমরা আপনারা আরো পড়া লাগবে আমাদের যেটা কোশ্চেন করে যে ভাষা আন্দোলনের বিভিন্ন সংগঠন, ভাষা আন্দোলনের জন্য 3-4টা সংগঠন প্রতিষ্ঠা লাভ করছে। আপনাকে বলতে পারে যে ভাষা আন্দোলনের 2টা সংগঠনের নাম বলেন। ভাইভাতে যেটা জিজ্ঞেস করে ভাষা আন্দোলনের 2টা সংগঠন, আপনি বলবেন যে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা জিজ্ঞেস করবেন। ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য পাওয়া লাগবে, ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য। আপনাকে উপন্যাস, ভাষা আন্দোলন উপন্যাস একটা জিজ্ঞেস করতে পারে যে ভাষা আন্দোলন ভিত্তিক 2টা উপন্যাসের নাম বলেন। হ্যাঁ, আপনি বলবেন যে সেলিনা হোসেনের আত্মনাদ, জহির রায়হানের যে আরেক ফাল্গুন, ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। কবিতা, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। অনেককে হচ্ছে আপনার কবিতা জিজ্ঞেস করবে। হ্যাঁ, এই যে মাহবুবুল আলম কবিতা, 21-এর কবিতা কে লিখছেন, মাহবুবুল আলম। অনেককেই কবিতা আবৃত্তি করতে বলতে পারে ভাইবা বোর্ডে, অনেককেই গান গাইতে বলতে পারে। আপনারা বলবে যে 21শে ফেব্রুয়ারি গানটা একটু গান। ওকে, অনেককেই গান গাইতে বলতে পারে, অথবা আপনাকে বলবে যে দেশাত্মবোধক একটা গান করেন। ভাইবা বোর্ডে যদি গান জিজ্ঞেস করে, প্রেম প্রীতির গান না কইয়া ভাইয়া দেশাত্মবোধকের গান করবেন। আবার একদম কি করে সোনা বন্ধু শুরু করে দিয়েন না। ঠিক আছে, ওখানকার লোকজন ওনারা চায় যে আপনি একটা কি দেশের গান গাইবেন, আপনি দেখা গেছে শুরু করে দিলেন প্রেম প্রীতির একবারে ব্র্যান্ডের গান।
তাইলে কিন্তু হবে না ভাই। অ্যাশেজের গান লাগাই দিচ্ছেন, আমার একটা মানুষ হইলো না, দেখা গেছে এগুলা দিলে কিন্তু ভাই হবে না। এগুলা এমনিতে গাইবেন কি করে, আমাদেরকে শুনাইবেন মাঝে মধ্যে, কিন্তু ভাইবা বোর্ডে কি দেশের গান গাইবেন, দেশের গানই সবচেয়ে ভালো। ওকে, সোহেল হোসেন বলতেছে চট্টগ্রামের একজন গান গাইতে পারলে তো খুবই ভালো। আপনারা যদি জিজ্ঞেস করে অবশ্যই বলুন যে হ্যাঁ গান গাইতে পারি, একটা গান রেডি করে নিয়ে যাবেন যে আপনি এই গানটা, আপনাকে যদি জিজ্ঞেস করে যে কোন গানটা আপনি গাইবেন, তাহলে আপনি ওই গানটা রেডি করে যাবেন। ওকে, তারপর হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলনের দিন যারা শহীদ হয়েছেন, শহীদদের নাম প্রায় জিজ্ঞেস করে, বুঝছেন, ভাইবা বোর্ডে এই কমন ব্যাপারগুলো নিয়ে। এখন অনেককে জিজ্ঞেস করলে অনেকের মাথায় কিন্তু আসে না। সালাম বরফত, রফিক জব্বারের নাম আপনাদের অনেকেরই মাথায় আসে না। এই ব্যাপারগুলো হচ্ছে যে মাথায় রাখা লাগবে। ভাষা আন্দোলনের শহীদ, ভাষা আন্দোলনের যারা শহীদ অর্থাৎ 52-এর শহীদ, ওনাদের সম্পর্কে হচ্ছে যে জেনে যাবেন। 52 যারা শহীদ হয়েছে ওনাদের সম্পর্কে জেনে যাবেন। ওকে, তারপরে হচ্ছে আপনার ভাষা আন্দোলন ভিত্তিক আর কি আছে, এই যে গান কবিতা তো বললাম, একটা যে কোনো একটা কবিতা আপনাকে আবৃত্তি করতে বলতে পারে, একটা কবিতা আবৃত্তি রেডি করে যাবেন। একটা গান, যে কোনো একটা গান আপনাকে গাওয়ার জন্য বলতে পারে, ওই গানটা হচ্ছে যে আপনি রেডি করে যাবেন। সো এগুলো হইতে হবে দেশ রিলেটেড, দেশাত্মবোধক হইলে সবচেয়ে ভালো। হ্যাঁ, কোনো উদ্ভট কোনো গান হচ্ছে যে ভাইবা বোর্ডে গাওয়া যাবে না। আচ্ছা, এরপরে আমরা 52-এর পরে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1954 সালের নির্বাচন। এখান থেকে যে কোশ্চেনটা হয়, 1954-এর নির্বাচন, হ্যাঁ, এই নির্বাচনে একটা যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল, একটা যুক্ত ফ্রন্ট। তো ভাইবা বোর্ডে বেসিক্যালি যেটা হয়, আপনাদেরকে দিন তারিখ সম্পর্কে খুব কম জিজ্ঞেস করবে, বুঝছেন, দিন তারিখ সম্পর্কে এত জিজ্ঞেস করে না, সাল জিজ্ঞেস করে হাইয়েস্ট, এই যে মানে ঐতিহাসিক সালগুলা, যে 54 যুক্ত ফ্রন্ট নির্বাচন কত সালে হয়েছে, এরকম যুক্ত ফ্রন্ট নির্বাচন। সো আপনার ওই যে একদম তারিখ জানতে পারলে ভালো, এটা আপনাকে আত্মবিশ্বাস দিবে। বাট ভাইবা বোর্ডে আপনি এটা পারলেন না, পারলে বলবেন যে স্যার সরি, এই মুহূর্তে মনে পড়তেছে না। খুবই সুন্দর। আবার আন্দাজি বলতে যাই না ভাই, শুরুতেই বলছি যে সরি বলেন, এটা বেটার। আন্দাজি উদয় একটা জানেন না, বলে দিলেন ভাই 54 যুক্ত ফ্রন্ট নির্বাচন অমুক তারিখে, এইটা নেগেটিভ, ঠিক আছে। না জানলে তখন সরি বলেন, কারণ দিন তারিখ ভাই মানে বেশিরভাগ মানুষের মনে থাকে না, এটা খুবই সিম্পল ব্যাপার। সো যুক্ত ফ্রন্ট নির্বাচনে যেটা যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছে আপনার চারটা দল নিয়ে গঠিত হয়েছে। এই দলগুলো হচ্ছে যে নাম জানবেন, হ্যাঁ, বামপন্থী, যে একটা হচ্ছে যে আওয়ামী লীগ, তারপরে যে এই শেরে বাংলা হচ্ছে যে সোহরাওয়ার্দীর কৃষক শ্রমিক প্রজা পার্টি, হ্যাঁ, আপনার আওয়ামী লীগের নেতৃত্বে ছিল হচ্ছে যে আব্দুল হামিদ খান ভাসানী। তারপর হচ্ছে আপনার এই যে বামপন্থী গণতন্ত্রী দল, এরপরে খেলাফতে মজলিস। এই চারটা দলের নাম জেনে যাবেন, এই চারটা দলের নাম জিজ্ঞেস করে ভাইবা বোর্ডে। খুবই ব্যাপার আপনার, মানে খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারগুলো ভাইবা বোর্ডে। ভাই তখন দেখবেন যে নামগুলো আসতেছে না, আওয়ামী লীগ বলার পরে দেখবেন যে আর নাম আসতেছে না। সত্যি কথা, আপনারা জিজ্ঞেস করতে পারেন যে হাজী দানেশের দলটা কি। তো আপনি ওইভাবে পড়াশোনা করে যাবেন যাতে হচ্ছে যে আপনার কি বলে আপনার মনে থাকে। চারটা দল, আওয়ামী লীগ নেতৃত্বে ভাসানী, তারপর হচ্ছে আপনার এই যে কৃষক শ্রমিক প্রজা পার্টি, এটা হচ্ছে যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একটা হচ্ছে যে নেজামি ইসলাম, হ্যাঁ, আর এটা হচ্ছে বামপন্থী গণতন্ত্রী দল হাজী দানেশের নেতৃত্বে। ওকে, চট্টগ্রামের বিভিন্ন ব্যক্তিত্ব নিয়ে, চট্টগ্রামের ব্যক্তি কে আছে, চট্টগ্রামে প্রচুর এই যে শিল্পী টিল্পী আছে ভাই, প্রচুর শিল্পী আছে আপনাদের। এই যে কে আছে, এই যে ফ্লাইওভার একজনের নাম আছে না, উনি আছে। তারপর চট্টগ্রামের এই যে এই হান্নান সাহেব হচ্ছে যে বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ঘোষণাটা হচ্ছে যে পাঠ করছে ওয়ারলেস যুগে। ওকে, ওনাদের সম্পর্কে পড়বেন। আরো অনেক কবি সাহিত্যিক আছে চট্টগ্রামের, এই যে আলাউলের বাড়ি চট্টগ্রাম, কবি আলাউলের বাড়ি। তারপর আব্দুল হাকিমের বাড়ি চট্টগ্রাম। কবি সাহিত্যিকদের সম্পর্কে পড়ে যাবেন, নিজ জেলার যে সকল কবি সাহিত্যিক আছে ওদের সম্পর্কে পড়ে যাবেন। আপনাদের পরবর্তী দিনগুলোর কাজ হচ্ছে আপনার জেলার যে কবি সাহিত্যিক আছে এগুলো, যে আমরা বিসিএস এর ভাইভাতেও এগুলো পড়ে যাই, কারণ এগুলো থেকে জিজ্ঞেস করে, আপনার হুট করে জিজ্ঞেস করে আপনার জেলার দুজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন। তো দুইজন বিখ্যাত ব্যক্তি যদি আপনার কবি সাহিত্যিকদের একজন বলেন, ওই কবি সাহিত্যিক সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞেস করবে, বুঝতে পারছেন। সো আপনি ওই কবি সাহিত্যিকের নাম হচ্ছে যে জেনে, ওই কবি সাহিত্যিক সম্পর্কে যাতে ওনার দুইটা গ্রন্থের নাম বললে আপনি পারেন, ওইভাবে প্রিপারেশনটা নিয়ে যাবেন। আপনার জেলায় যে সকল স্থাপত্য আছে, আপনার জেলায় যদি মুক্তিযুদ্ধের কোনো স্থাপত্য থাকে, আপনার জেলায় যদি যেমন গণহত্যা রিলেটেড কোনো কাজকাম হয়ে থাকে, মুক্তিযুদ্ধের কোনো জাদুঘর থেকে থাকে, যেমন চট্টগ্রামে এই যে জাতিতাত্ত্বিক জাদুঘর আছে, ঠিক আছে, এগুলো সম্পর্কে জিজ্ঞেস করে ভাইবা বোর্ডে। নিজ জেলার আনাজ কানাজ এগুলো সম্পর্কে জেনে যাবেন। আপনার জেলার নামকরণটা কিভাবে হইল, হ্যাঁ, কত সালে আপনার জেলাটা প্রতিষ্ঠা লাভ করছে।
সো আপনার জেলার ঘুরার কি কি জায়গা আছে? চট্টগ্রামে তো হিউজ জায়গা ভাই। চিটাঙ্গে ভাই ব্রাদার তো জায়গার অভাব নাই, সি বিচ থেকে শুরু করে চিটাঙ্গের যে মিরসরাই ঝর্ণা সবই আপনাকে, কক্সবাজার তো আছেই। সো এই ব্যাপারগুলো হচ্ছে যে ধারণা রাখবেন এই ব্যাপারগুলো সম্পর্কে। ওকে, এরপরে হচ্ছে যে 54 নির্বাচনের পরে আমাদের যে ইতিহাসটা এদিক দিয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 62 শিক্ষা আন্দোলন। 1962 সালে শিক্ষা আন্দোলন, এটা সম্পর্কে এত ডিটেল জিজ্ঞেস করো না। 62 শিক্ষা আন্দোলন জাস্ট কয়টা ধারা পড়ে যাবেন। শিক্ষা আন্দোলনে যে পাকিস্তান হচ্ছে যে ইংরেজিতে আপনার মানে শিক্ষা প্রচলন করতে চাইছে, তারপর হচ্ছে ওরা কি বলে যে আমাদের যে ওই যে অবৈতনিক শিক্ষা ছিল সেখানে হচ্ছে বেতন নির্ধারণ করতে চাইছে। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ভাষা আন্দোলনের কেন সংগঠিত হয়েছে শিক্ষা আন্দোলন। সো এই দুইটা কারণ বললেই এনাফ, যে ওরা ইংরেজি ভাষায় পড়াশোনা চালু করতে চাইছে এক, সেকেন্ড হচ্ছে যে ওরা অবৈতনিক। তখন এই যে শিক্ষা কমিশনের যে শরীফ ছিল, শরীফ শিক্ষা কমিশন বলে, ওই সময় আইয়ুব খান একটা শিক্ষা কমিশন গঠন করছে, শরীফ শিক্ষা কমিশন। তো ওই শরীফ বলছিল যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা এটা একটা পুরো অকার্যকর ব্যাপার, শিক্ষার্থীরা হচ্ছে যে এখন থেকে 50% টাকা দিবে, আমরা 50% বহন করব। তো যেটার বিরুদ্ধে হচ্ছে যে আপনার কি ছাত্ররা হচ্ছে যে মানে ক্ষোভে ফেটে পড়ছে, তো ওখান থেকে শিক্ষা আন্দোলনটা হয়। এটা হচ্ছে 1962 সালে। 62 সালের হচ্ছে আপনার কি বলে যে 17ই সেপ্টেম্বর শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করে, 17ই সেপ্টেম্বর। যার কারণে 17ই সেপ্টেম্বর হচ্ছে যে আপনার শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। ওকে, ফেনী নিয়ে কিছু বলেন। ফেনীর সাহিত্যিক আছে জহির রায়হানের বাড়ি ফেনী। হ্যাঁ, তারপর আপনার এই যে আরেকজন আছে জহির রায়হানের ভাই, যে আপনার শওকত ওসমান, ওনার বাড়ি ফেনী। তারপরে এরপরে আরো কয়েকজন সাহিত্যিক আছে ফেনীর। আপনার জেলার আরেকটা ব্যাপার, প্রত্যেকে নিজের জেলার 2 জন মুক্তিযোদ্ধা, 2 জন ভাষা আন্দোলনকারী যদি থাকে নাম জেনে যাবেন। ফ্রিকুয়েন্টলি আস্ক করে প্রাইমারিতে যে মুক্তিযোদ্ধার নাম, নিজ জেলার মুক্তিযোদ্ধা, নিজ জেলার দুইজন মুক্তিযোদ্ধা, নিজ জেলার 2 জন মুক্তিযোদ্ধার নাম, নিজ জেলার 2 জন ভাষা আন্দোলনকারীর নাম অবশ্যই জেনে যাবেন। হ্যাঁ, যদি বিখ্যাত কেউ থাকে আপনার জেলা, আবার আমরা হচ্ছে আসবো এগুলো নিয়ে, এগুলো মুক্তিযুদ্ধের আলোচনা যখন আসবে তখন আমরা এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব। সেক্টর নিয়ে, সেক্টর কমান্ডার নিয়ে, আপনার জেলা কোন সেক্টরে, সেক্টর রিলেটেড কি কি কোশ্চেন হয়, মুক্তিযুদ্ধ রিলেটেড কি কোশ্চেন হইতে পারে, এগুলো নিয়ে আমরা মুক্তিযুদ্ধের ক্লাসে আসবো। ওকে, এরপরে হচ্ছে আপনার 62 পরে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ 66 6 দফা। ভাই 6টা দফা তামা তামা করে ফেলবেন, ঠিক আছে? প্রথমে এই যে কি বলে যে দুইটা আলাদা প্রদেশ, কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে আপনার এই যে প্রতিরক্ষার এই যে পররাষ্ট্র, বাকিটা ইয়ার হাতে। তারপরে শুল্ক ব্যবস্থা থাকবে, এরপরে এই যে প্যারামিলিশিয়া বাহিনী গঠন। 6টা যাদের ঠোঁটস্থ বলতে পারেন। হ্যাঁ, ভাইবা বোর্ডে ভাই এটা অনেক সময় আসে না। ভাইবা বোর্ডে যেটা হয়, আপনাকে 6টার বলতে বললো তো আপনার মানে আপনি 4টা বলে এরপরে না আসুক, ওকে, বাট 2টা বলে আসতেছে না, এটা কিন্তু খুবই নেগেটিভ একটা ব্যাপার। 2টা বলে যদি না আসে তাহলে কিন্তু খুবই নেগেটিভ ব্যাপার চিটাঙ্গে ভাইয়ারা। সো 6টা হচ্ছে যে শিখবেন, 6টা যাতে আপনি ভাইবা বোর্ডে মিনিমাম 4টা বলতে পারেন, এভাবে হচ্ছে যে শিখবেন। 6টা বলতে পারলে আপনি ফার্স্ট ক্লাস, ঠিক আছে? আর যদি না বলতে পারেন ভাই তাহলে খুব ঝামেলা আছে। 6 দফা কবে উত্থাপন করে এটা নিয়ে 3-4টা ডেট। প্রথমত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 5-6 ফেব্রুয়ারি লাহোরে একটা সংবাদ সম্মেলন এটা প্রথম উত্থাপন করছে। এরপরে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, মানে সব 66 সালের ঘটনা, ফেব্রুয়ারি মাসের 21 তারিখ বঙ্গবন্ধু একটা পুস্তিকা প্রকাশের মাধ্যমে 6 দফা আমাদের প্রাণের দাবি, আমাদের প্রাণের দাবি, বাঁচার দাবি, 6 দফা এই পুস্তিকা নামে 6 দফার একটা প্রকাশ করছেন। বাট 6 দফা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় 23 মার্চ 1966। প্রথমে হচ্ছে যে 5-6 ফেব্রুয়ারি, 5-6 ফেব্রুয়ারি। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার পুস্তিকা আকারে 21 ফেব্রুয়ারি। সব হচ্ছে আপনার 1966 সালের কাহিনী। আর আনুষ্ঠানিকভাবে হচ্ছে 23 মার্চ আনুষ্ঠানিকভাবে। ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে যে 23 মার্চ কেন বিখ্যাত, 23 মার্চ কেন বিখ্যাত? আপনাকে বলা লাগবে একটা হচ্ছে যে 6 দফার আনুষ্ঠানিক প্রকাশ, আরেকটা ডেট আছে 23 মার্চ, সেটা আমরা একটু আগে পড়ে আসি, লাহোর প্রস্তাব।
এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোর প্রস্তাবের সাথে মিল রেখেই, লাহোর প্রস্তাব ওই সময়ে আমাদের যারা আমরা এই সাবকন্টিনেন্টে যারা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম ওদের একটা স্বাধিকারের দাবি ছিল। ঠিক সেম ভাবে আমরা যখন কিনা পাকিস্তানের অন্তর্ভুক্ত হলাম তখন আমাদের বাংলাদেশের পূর্ববঙ্গের আমাদের বিশাল আমাদের বাঁচার দাবি হয়ে গেছিল 6 দফা। সো বঙ্গবন্ধু 23 মার্চ ওই লাহোর প্রস্তাবের সাথে মিল রাখার জন্য এই 23 মার্চে এটা আনুষ্ঠানিকভাবে হচ্ছে কি করেন, প্রকাশ করেন। সো এই ব্যাপারটা হচ্ছে যে ক্লিয়ার হয়ে যাবেন, পরিষ্কার হয়ে যাবেন, 6 দফার 3-4টা ডেট এগুলো সম্পর্কে পরিষ্কার হয়ে যাবেন। ওকে, আর 6 দফার যে দফা বেশিরভাগ জিজ্ঞেস করে আপনাকে দফা, 6টা দফার অর্থনীতি রিলেটেড দফা হচ্ছে 3টা। হ্যাঁ, 6টা দফার দেখা যাচ্ছে আপনাকে বলতে পারে অর্থনীতি রিলেটেড 3টা দফা বলেন জাস্ট, আবার 6টা দফা আপনাকে বলতে মানে বলার জন্য বলতে পারে। এরপরে 1968 সালের হচ্ছে যে আগরতলা ষড়যন্ত্র মামলা, 68 আগরতলা ষড়যন্ত্র মামলা। আগরতলা ষড়যন্ত্র মামলা মোট 35 জন আসামি বঙ্গবন্ধু সহকারে। কয়জন আসামি, তারপর হচ্ছে আপনার বঙ্গবন্ধুকে কবে মুক্তি দিছে, হ্যাঁ কবে গ্রেপ্তার করছে। মামলা দায়ের করা হয়েছে আপনার যে 3 জানুয়ারি, কিন্তু বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করছে হচ্ছে 18 জানুয়ারি। ঠিক আছে, একটা মামলা থেকে খালাস দিয়ে আবার গ্রেপ্তার করে ফেলছে। সো আগরতলা ষড়যন্ত্র মামলার কয়জন আসামি, হ্যাঁ ওই মামলার আনুষ্ঠানিক নাম কি, এই ব্যাপারগুলো হচ্ছে জানা লাগবে। আগরতলা ষড়যন্ত্র মামলার কয়জন আসামি, তারপরে বঙ্গবন্ধুকে হচ্ছে যে মুক্তি দিছে কত সালে। এই আগরতলা ষড়যন্ত্র মামলা যখন কিনা বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার মতো উপক্রম, তখনই হচ্ছে 1969-এর গণ অভ্যুত্থান শুরু হয়। 1969-এর গণ অভ্যুত্থান শুরু হয়। গণ অভ্যুত্থান, হ্যাঁ গণ অভ্যুত্থান শুরু হয় এটার জন্য। ওখানে 2টা কমিটি গঠন করা হয়েছে, এই যে একটা হচ্ছে যে আপনার এই ছাত্র সংগ্রাম পরিষদ, আর একটা হচ্ছে যে গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ। একটা হচ্ছে ছাত্র সংগ্রাম পরিষদ, এই যে তৎকালীন সহ তোফায়েল আহমেদের নেতৃত্বে। এগুলো জিজ্ঞেস করে না তেমন বেশি। যেটা জিজ্ঞেস করে বঙ্গবন্ধুকে যখন হচ্ছে যে মুক্তি দিছে 23 ফেব্রুয়ারি যখন মুক্তি দিছে, তখন হচ্ছে যে তোফায়েল আহমেদ উপাধি দিছে বঙ্গবন্ধু উপাধি দিছে তোফায়েল আহমেদ। আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ 23 ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানে বঙ্গবন্ধু ছাড়া পাওয়ার পরে বঙ্গবন্ধু উপাধিটা দেন। সো অনেক ক্ষেত্রে এটা জিজ্ঞেস করে যে বঙ্গবন্ধু উপাধিটা কয় তারিখে এই দেয়া হয়, কে দেয়া হয়, অথবা কোন আন্দোলনের পরে দেয়া হয়। ওকে, এই গণ অভ্যুত্থান সম্পর্কে এগুলাই হচ্ছে যে আপনার বেসিক ব্যাপার। আপনারা বইতে আরো কিছু তথ্য হয়তো পাবেন, চেষ্টা করবেন মেমোরাইজ করার জন্য এই ব্যাপারগুলো, যাতে ভাই বোর্ডে জিজ্ঞেস করে বলতে পারেন যে গণ অভ্যুত্থান সম্পর্কে বলেন, যাতে 2-3টা লাইন বলতে পারেন, এই চেষ্টাটা করবেন। ওকে, আর মুক্তিযুদ্ধের আগে আমাদের আরেকটা পার্ট, সেটা হচ্ছে যে 70-এর নির্বাচন। অনেকদিন নির্বাচন দিবে কইরা নির্বাচন দিতেছিল না। হ্যাঁ, নির্বাচন দিবে করে নির্বাচন দিতেছিল না। 70-এর নির্বাচন, বঙ্গবন্ধুরে যখন হচ্ছে যে আপনার ফাঁসি দিতে পারলো না আগরতলা ষড়যন্ত্র মামলায়, তখন হচ্ছে যে আপনার আইয়ুব খান মানে তার গদি আর টিকাইতে পারে নাই। আইয়ুব খানের মানে বঙ্গবন্ধুরে যখন গণ অভ্যুত্থানের মধ্যে মুক্ত করা হয়, আইয়ুব খানের কি কেরিয়ার শেষ, আইয়ুব খান গেছে পাকিস্তান। তখন আবার পাঠাইছে কারে, ইয়াহিয়া খান রে। তো ইয়াহিয়া খান আইসা বলছে যে সে নির্বাচন দিবে। ইয়াহিয়া খান আইসা বলছে যে একটু মানে মোটামুটি পজিটিভ একটা ভাইব আনছিল যে সে নির্বাচন দিবে, 70-এর নির্বাচন। তো পরে 70-এর নির্বাচনটা দেয়, ওই নির্বাচনে পাকিস্তান গোহারা হারে। ঠিক আছে, পশ্চিম পাকিস্তান আমাদের কাছে গোহারা হারে। ওই নির্বাচনে আমরা হচ্ছে যে আপনার কেন্দ্রীয় পরিষদের, আওয়ামী লীগ কেন্দ্রীয় পরিষদের 169টা আসনের মধ্যে 167টা পায়। ওকে, এটাই ইম্পর্টেন্ট যে মানে আওয়ামী লীগ কয়টা নির্বাচনে কয়টা ইয়া পাইছে। 62টা হচ্ছে আপনার কি বলে যে এই কোন কোটা ছাড়া, আর 5টা হচ্ছে যে নারী কোটায় পাইছিল। ওকে, 70-এর নির্বাচনে ওকে এই ব্যাপারগুলো জিজ্ঞেস করে, খুবই কমন ব্যাপার। আওয়ামী লীগের মার্কা তখন থেকে অল টাইম নৌকা। যুক্ত ফ্রন্টে হচ্ছে যে আপনার যুক্ত ফ্রন্টের মার্কা ছিল নৌকা, যুক্ত ফ্রন্ট নির্বাচনে। সো আশা করি হিস্ট্রির ব্যাপারগুলো আপনারা আজকের ক্লাসের মধ্যে পরিষ্কার হলেন। আমরা যেগুলো আলোচনা করছি প্রাইমারির বোর্ডে মোটামুটি এই কমন ব্যাপারগুলো থেকে কোশ্চেন করে। ওকে, তবে আমাদের অনুরোধ থাকবে আপনাদেরকে পুরো ক্লাসে তো হচ্ছে আমরা ডিটেইল একদম ভেতরগত জিনিস আলোচনা করা পসিবল না। ওগুলো হচ্ছে যে আমাদের পেইড ব্যাচ হবে প্রাইমারি ভাইবার জন্য। আমরা হচ্ছে যে একটা পেইড ব্যাচ খুলতেছি আমরা, ফ্রি। আচ্ছা, ওটা হচ্ছে যে ফ্রি পেইড ব্যাচ। আপনাদেরকে যে কমেন্টে, আমাদের কমেন্ট হচ্ছে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে হচ্ছে যে ঢুকে একটা সিক্রেট গ্রুপ আছে, ওখানে চলে যান।
কারণ আমরা হচ্ছে লাইভ উন্মুক্ত ক্লাস তো ভাই সবার জন্য না, ঠিক আছে। এখানে যেমন ধরেন আপনাদের অনেক কোশ্চেন হচ্ছে যে আমি কি বলে যে পড়ি না, দেখা গেছে যে কারণ অনেকেই কোশ্চেন করতে থাকেন লাইভে, যেটা হয়। তো আমরা যখন কিনা ধরেন উন্মুক্ত ক্লাস হবে, ওই সিক্রেট গ্রুপে ক্লাস হবে, তখন স্টুডেন্টরা কি জানতে চাচ্ছে এক্স্যাক্টলি ওই ব্যাপারটা হচ্ছে যে আমরা জানতে পারবো, তখন আপনাদেরকে খুব ভালো ফিডব্যাক দিতে পারবো আমরা। এই জন্য ওই ফ্রিতে হচ্ছে যে আপনারা জাস্ট একটু রেজিস্ট্রেশন করে আমাদের ওই গ্রুপটাতে জয়েন হয়ে যান, ওখানে ফ্রি। আপনাদের এই যে পেইড ব্যাচ আমরা হচ্ছে যে এটাতে কোনো টাকা নিচ্ছে না, জব মেডিসিন আপনাদের জন্য ফ্রি। আর ওই ফ্রি ক্লাসে হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের খুঁটিনাটি এই ব্যাপারগুলো আলোচনা করবো সিক্রেট গ্রুপে। ওকে, আজকে হচ্ছে আমরা প্রাইমারি আপনারা আমি শুরু থেকেই যেটা ধারণা দিছি যে কিভাবে আপনি যাবেন, কি পোশাক আশাক পরবেন, কিভাবে ভাইবা নেবেন, আপনি না পারলে একটা কোশ্চেন কি করবেন, ইংরেজিতে কোশ্চেন করলে কি করবেন, প্লাস আমরা বাংলাদেশের হিস্ট্রিটা জানলাম, আপনার কি কি পড়া লাগবে। এখন একটু বলি যে আপনার আগামী কয়েকদিন কি কি করা লাগবে। আপনার হচ্ছে ভাই একটু ইংরেজি, এগুলো আমি আগে বলছি, একটু ইংরেজি চর্চা করেন, পারলে একটু দুই একটা ইংরেজি আর্টিকেল পড়েন। সেকেন্ড, পেপার পত্রিকা পড়া লাগবে। আপনার বাংলাদেশের উন্নয়নমূলক বাংলাদেশ সম্পর্কে খোঁজ খবর রাখা লাগবে, যে কোথায় কি উন্নয়ন হচ্ছে, কোথায় বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, কোথায় হচ্ছে যে এই ব্রিজ হইতেছে, কোথায় হচ্ছে যে আপনার এই যে মেগা প্রজেক্ট হইতেছে, এই ব্যাপারগুলো সম্পর্কে খোঁজ খবর রাখা লাগবে। ওকে, আর লাস্ট টাইমে বলছিলাম যে আমার ভাইবা বোর্ডের এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমার ওই যে প্রাইমারি ভাইবা বোর্ডে খুবই শর্ট এক্সপিরিয়েন্স, আমি গেছি, যাওয়ার পরে হচ্ছে আপনার মানে সালাম টালাম দিয়ে ঢুকলাম। ওখানে ভাইবা বোর্ডে হচ্ছে যেটা হয়, ভাইবা বোর্ডে আপনি হচ্ছে আপনার কাগজপত্রগুলো নিয়ে যাবেন। হ্যাঁ, তো ভাইবা বোর্ডে ঢুকলেই একজন হচ্ছে যে একদম দরজার পাশে থাকে, ওনার কাছে হচ্ছে আপনি কাগজপত্রগুলো জমা দিবেন। আপনি ওই যে যারা হচ্ছে ভাইবা নিবে ওনারা আপনার কাগজপত্রগুলো ওইভাবে দেখে না, ঠিক আছে, ওনাদের হাতে কাগজপত্র যায় না। যার হাতে কাগজপত্র দিচ্ছেন উনি হচ্ছে আপনার কাগজপত্রগুলো ঠিক আছে কিনা এগুলো দেখে, কোনো জালিয়াতি করে 2 নাম্বারই করে ফটোকপি মোটোকপি মাইরা দিচ্ছেন কিনা এগুলো দেখে আর কি। সো এগুলো দেখা শেষ হইলে এরপর হচ্ছে আপনার প্রাইমারির যে আপনি মানে এগুলো উনি দেখতে থাকবে, আপনি হচ্ছে ভাইবা বোর্ডের সামনে চলে যাবেন, আপনাকে একটা চেয়ারে বসতে দিবে। তো প্রথমেই যেটা জিজ্ঞেস করে আপনার নাম ধাম জিজ্ঞেস করবে, এরপর আপনি কোত্থেকে পড়াশোনা করছেন, আমাকে জিজ্ঞেস করছে কোথায় পড়ছি, বলছি যে ঢাকা ইউনিভার্সিটি। তারপরে হচ্ছে আমার সাবজেক্ট জিজ্ঞেস করছে, ইসলামিক হিস্ট্রি বললাম। এরপরে হচ্ছে যে আমাকে বলতেছিল যে আমি আপনার এই যে বিসিএস দিচ্ছি কিনা। হ্যাঁ, তো আমি বলছি যে আমি ওই সময় আপনার 43 বিসিএস এর রিটার্ন দেওয়া, আমি বলছি যে আমি 43 বিসিএস এর লিখিত পরীক্ষা দিয়েছি এরকম। তো তখন ওই ম্যাডাম একজন ছিল, উনি হেসে বললেন যে মানে আমি তো প্রাইমারিতে হয়তো থাকবো না, আসলে থাকি নাই, তো আমি মানে চাকরিটা পাওয়ার ক্ষেত্রে ওটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে নাই। ওকে, তো পরে হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে ওই ম্যাডাম যে আপনি 7 জন বীরশ্রেষ্ঠের নাম বলেন। তো আমি 7 জন বীরশ্রেষ্ঠের নাম বললাম। এই যে আমরা এগুলো মুক্তিযুদ্ধের কাছে আলোচনা করবো যে 7 জন বীরশ্রেষ্ঠ খুবই ইম্পর্টেন্ট, মানে ভাইবা বোর্ড আসলে এগুলোই জিজ্ঞেস করে বেশিরভাগ ক্ষেত্রে। 7 জন বীরশ্রেষ্ঠের নাম বলতে বলছে, তো বললাম 6 জন পর্যন্ত বলছি ভাই, একজনের নাম মানে তখন আউলে ফেলছিলাম, তো ম্যাডাম তখন বলে দিছে যে 6 জন বলার পর আমি নিজেও মানে এই ইয়া করে, কারণ ভাইবা বোর্ড একটা মারাত্মক জিনিস, আপনি পারা জিনিস, অনেকে দেখা গেছে নিজের মানে এই এলাকা সম্পর্কে নিজের বাপ মা সম্পর্কে দেখা যাচ্ছে ভুলে যায়, এরকম অবস্থা। সো কনফিডেন্স রাখা লাগবে, শুরুতে একটা কথা বলছি যে কনফিডেন্স রাখেন, একদম পারলেন না কোনো অসুবিধা নাই, বাট একটা কনফিডেন্স রাখেন যে আপনি কাবু হন নাই। আপনারা দেখা গেছে যে আপনি কোনো কোশ্চেন পারেন নাই, বাট আপনি ভাইবা বোর্ড একটা মানে সরি বলছেন, এটাও খুবই কি স্মার্ট হইতে বলছেন, এটা হচ্ছে এনশিওর করা লাগবে। তারপর হচ্ছে আপনার আমাকে এরপরে জিজ্ঞেস করছে যে বাংলাদেশের ইয়া কত, এই যে জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থর অনুপাত কত, বুঝছেন। তো আমি বলছি যে এটা হচ্ছে 10:6। হ্যাঁ, 10:6। তো এটা দিয়ে আমার একটা ম্যাপ দিছে যে ধরেন আপনার অনুপাত যদি হচ্ছে যে 8 হয়, মানে আপনার দৈর্ঘ্য যদি হচ্ছে যে 8 হয়, প্রস্থ যদি হচ্ছে যে 13 হয়, তাইলে আপনার এই এটার ক্ষেত্রফল কত, এরকম একটা ম্যাথ দিছে। তো আমি ওই ম্যাথটা হচ্ছে যে মানে দৈর্ঘ্য গুণ ক্ষেত্রফল করে আমি আনসার দিয়ে ফেলছি। হ্যাঁ, তো এরপরে আমাকে ছেড়ে দিল, দেখলাম আমার আর কিছু জিজ্ঞেস করে নাই। ও আচ্ছা, এই যে 2টা ট্রান্সলেশন ইয়া জিজ্ঞেস করছে, আপনার এই ট্রান্সলেশনই মনে হয়, ভয়েস চেঞ্জ জিজ্ঞেস করছে একটা, সেন্টেন্সটা আমার মনে নাই, বাট ওই সময় একটা ভয়েস চেঞ্জ জিজ্ঞেস করতে পারছিলাম। তারপর হচ্ছে আপনার একটা ট্রান্সলেশন জিজ্ঞেস করছে, ওইটাও পারছি। হ্যাঁ, তো এরপর হচ্ছে আমাকে ছেড়ে দিছে, আমি এরপরে সালাম কালাম দিয়ে চলে আসলাম আর কি। এই তো আমি যেটা দেখছি ভাই, ওখানে এই যে আমার একটা ভাই ছিল আমাদের এলাকার, ওই ভাই দেখলাম যে মানে শুরুতেই কাপাকাপি অবস্থা, মানে ভাইবা বোর্ডে ঢুকার আগেই ওনার সামনে 4-5 জন আছে, উনি তখনই মানে বাথরুমে গেছে 2-3 বার। ঠিক আছে, তো আপনি এরকম যদি হয় ভাই, তাইলে মনে করেন যে আপনি শেষ। হ্যাঁ, কনফিডেন্স রাখবেন, দেখা গেছে আত্মবিশ্বাস, দূর এনে কি হবে, চাকরি এটা না পাইলে কি হয়েছে, এরকম একটা ইয়া রাখবেন। প্রাইমারি চাকরি না পাইলে আরো অনেক অপরচুনিটি আছে জীবনে, বিদেশ চলে যাবেন, ইয়া চলে যাবেন, ঠিক আছে। সো মানে আল্লাহ দেখা গেছে যে আপনার জন্য যেটা ভালো এটাই ভালো রাখছে সৃষ্টিকর্তা, হয় নাই কোনো কিছু, চেষ্টা করে যান, সৃষ্টিকর্তা অবশ্যই আপনার জন্য কোথাও না কোথাও যেটা ভালো হয় এটাই রাখছে। আপনি দেখবেন যে 5 বছর আগে আপনার সাথে একটা খুব বাজে ঘটনা ঘটছে, দেখবেন যে মানে মানে আপনার অনেক কষ্ট পাইছেন এটাতে, দেখবেন যে 5 বছর পর আপনার মনে হবে যে ওইটা হওয়াটা আসলেই ঠিক ছিল, আসলে আপনার জন্য ভালো হয়েছে।
সো জীবনে দুঃখ কষ্ট পাওয়ার দরকার আছে, হতাশা ছেঁকা এগুলোর দরকার আছে। সো আমাদের ভাইবা কোর্সে চলে আসেন, কথা হবে, দেখা হবে, আপনার সাথে আরো অনেক আলাপ করা হবে। আমার একটা বন্ধু হচ্ছে যে ভাইবা বোর্ডে গেছে, মানে সেম ওরে হচ্ছে যে আপনার এই যে গান গাইতে বলছে, ও একটা গান গাইছে, তারপরে আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক 2টা উপন্যাসের নাম বলতে বলছে। তো ও মনে হয় একটা বলছিল আপনার এই যে হুমায়ুন আহমেদের মনে হয় জ্যোৎস্না ও জননীর গল্প, তো ওখানে আবার ক্যারেক্টার জিজ্ঞেস করছে, বুঝছেন? আপনি মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন রিলেটেড কোনো গ্রন্থ হইলে এগুলার চরিত্র জেনে যাবেন, উপন্যাস নাটক হইলে, কারণ ফার্দার এটা জিজ্ঞেস করে, ওনারা কোশ্চেনের ল্যাঙ্গা থেকে কোশ্চেন বের করে। ওকে, তো এই ছিল হচ্ছে যে আমার কি বলে যে ভাইবা, আর কি বলে যে আপনাদের সাথে হচ্ছে যে প্রাইভেট ক্লাসে আমাদের সিক্রেট গ্রুপে চলে যান। উন্মুক্ত ক্লাসগুলো আমরা কম হবে, মানে ভাইবার উন্মুক্ত ক্লাস তো এখন অনেকেই আগেই বলছি যে অনেকেই হচ্ছে যে এখানে আমরা টোটাল ভালো ফিডব্যাক দিতে পারি না। আপনারা যারা ভাইবা দিবেন ওদের সাথে ক্লাস নেওয়াটা আর একদম সবার সাথে ক্লাস নেওয়াটা কিন্তু ডিফারেন্ট। সো আপনারা হচ্ছে যে উন্মুক্ত যে আমাদের গ্রুপে ভর্তি হয়ে যান, দেখা হবে ওখানে। আমরা পরবর্তী যে টপিকগুলো আছে এগুলো নিয়ে অনেক ডিটেইল আলোচনা করবো ওখানে। আচ্ছা, এই যে একজন বলছে যে ভাইবা বোর্ডে উনি অভিজ্ঞতা বলছে যে নিজের নাম পরিচয় জিজ্ঞেস করে, 2টা ট্রান্সলেশন, তারপর হচ্ছে আপনার এই যে সাবজেক্ট ভিত্তিক 2-3টা কোশ্চেন, এই ঠিক আছে, খুবই সিম্পল ব্যাপার, এত ভয় পেলে চলবে না। বাট প্রিপারেশনটা নেওয়া লাগবে, নিজের মধ্যে কনফিডেন্স আনার জন্য প্রিপারেশন নেওয়া লাগবে, চর্চা রাখা লাগবে। যে যে পরামর্শগুলো দিলাম ভাইবা পর্যন্ত এই জিনিসগুলো মেনে চলেন, আল্লাহ যা কিছু করবে আপনার মন্দের জন্য করবে। আশা করি যে সবাই সবার মনের আশা পূর্ণ হোক, প্রাইমারিতে না হোক আপনার আরো ভালো জায়গায় চাকরি হোক, সবার জন্য শুভকামনা। ভাইবা যে আমাদের যে ফ্রি গ্রুপটা আছে ওখানে এনরোল হয়ে যান, দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।